তিনি আমার সৎমা। ইদানিং ভদ্রমহিলা বড্ড আমাদের পরিবারের সব ব্যাপারে নাক গলানো শুরু করেছে, যেটা আমার একদম পছন্দ হচ্ছে না। তিনি আমার বাবা স্ত্রী, তার অধিকার আছে এই সংসারের উপর, ঠিক আছে, কিন্তু আমি আর রনি ওনার সন্তান নই। আমাদের ব্যাপারে এত খবরদারি আমার ঠিক পছন্দ হচ্ছে না। রনির অনেক রকম অভ্যাস ছিল। সে আগে ভাত খেতে চাইতো না একদম। আমার মা শেষমেশ হাল ছেড়ে দিয়েছিল। রনি যা খেতে চাইতো তাই দিত। কিন্তু আজকাল আমি বেশ অবাক হয়ে খেয়াল করছি, নতুন ভদ্রমহিলা রনিকে ভাত খাওয়ায়। রনিও দিব্যি খেয়ে ওঠে। ওনার এসব আচরণ আমার ঠিক সুবিধা লাগছে না কেন জানি। এমনিতে ওনাকে খারাপ লাগার কিছু নেই। আপাত দৃষ্টিতে মনে হতেই পারে উনি আমাদের পরিবার জন্য অনেক করেছেন এবং আমাদের সাথে মিশে যেতে চাইছেন। সবাই এমনটাই বলবে ওনাকে দেখে। কিন্তু ছোটবেলা থেকে আমার ষষ্ঠ ইন্দ্র বেশ প্রখর। আমি কথা কম বলি, তবে আমি বোকা নই। এমন অনেক কিছু আমি বেশ আগে থেকেই বুঝতে পারি, যেটা কিনা কেউ ধারণাও করতে পারিনি ওই সময়। আমি জানি না এটা কেন হয়। আমি চাইও না এমন হোক আমার সাথে। আমি সবার মতো স্বাভাবিক হতে চাই, কিন্তু আমার না চাইতেও এইসব আমার সাথে ঘটে। আমার মায়ের মৃত্যুর আগেও ঠিক এমন কিছু বুঝতে পেরেছিলাম আমি, যা এখনও কাউকে বলতে পারিনি আমি। সেদিন সন্ধ্যায় আমি আমার ঘরে বসে পড়ছিলাম। পরীক্ষার বেশি দেরি নেই, তাই এক মনে বসে পড়ছিলাম আমি। খুট করে দরজা খোলার শব্দ শুনে ভ্রু কুঁচকে তাকালাম আমি। বইয়ের দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পারছি না উনি এসেছেন। আপনি আবার এসেছেন আমার ঘরে। আমি বইয়ের দিক থেকে মাথা না তুলেই বললাম। ভদ্রমহিলা বেশ আয়েশ করে আমার খাটের উপর পা তুলে বসলেন। ওনার হাতে একটা বাটি। বাহারে, আমার মেয়ের ঘরে আমি এসেছি, তার জন্য আবার কার অনুমতি নিতে হবে? আমি ঘুরে ওনার দিকে তাকালাম। কত বয়স হবে মহিলার? 35 বা 40। মোটামুটি ফর্সা, ছোটোখাটো গড়নের মহিলা। মুখে সবসময় হাসি, যে হাসির একটা মানে আছে, যা আমি বুঝতে চেষ্টা করছি। শোনো নীরা, আমি শুনেছি তোমার মায়ের অনেক লম্বা চুল ছিল। তোমার চুলগুলো অনেক সুন্দর, কিন্তু যত্নের অভাবে কেমন নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বাটিতে নারকেল তেল এনেছি, তোমার চুলে লাগিয়ে দেবো এখন। আশ্চর্য, আপনাকে কি বলেছি আমার চুলে তেল দেওয়ার দরকার? কেন এসেছেন? দেখুন আমার সামনে পরীক্ষা। দয়া করে এভাবে ডিস্টার্ব করবে না আমাকে। মহিলার মুখে তখনও হাসি। মিটমিট করে হাসতে হাসতে বললেন, তোমার বাবার বন্ধু হাসিম সাহেব এসেছেন। তোমার বাবা ডাকছেন তোমাকে। যাও, দেখা করে এসো। আমার চোখ মুখ মুহূর্তেই রক্তশূন্য হয়ে গেল ওনার কথা শুনে। হাত পা কাঁপতে শুরু করলো থরথর করে। আমার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আবার একটু হাসলেন উনি। কি ব্যাপার নীরা, তোমার হাসিম আঙ্কেলের কথা শুনে এভাবে চুপ হয়ে গেলে যে? তোমার বাবা ডাকতে আসছেন তোমাকে। এই মুহূর্তে ওই মহিলার মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো উনি আমার বিষয়ে অনেক কিছুই জানেন। আমি ওনার দিকে শীতল চক্ষু দিয়ে তাকালাম। উনি নির্বিকার, চল শক্ত করে বললাম, কে আপনি? কেন? তোমার সৎমা। ওনাকে কিছু বলতে যাব, তার আগে দরজায় টোকা পড়ল। নীরা, রুমে আছো? আমি উঠে দাঁড়িয়ে বললাম, জি বাবা। বাবা ঘরে ঢুকে ওনার দিকে তাকালেন। রুনা, তুমি এখানে কি করো? এসেছিলাম মেয়ের সাথে একটু গল্প করতে। যাই হোক নীরা, তোমার হাসিম আঙ্কেল এসেছেন, তোমাকে ডাকছেন। আমি চোখ মুখ শক্ত করে বললাম, আমি যাব না, আমার পড়া আছে। নীরা, তোমাকে আগে অনেকবার আমি বলেছি, মুখে মুখে তর্ক করা একদম পছন্দ না আমার। মাত্র 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবে, সুন্দর করে সেজে। আমার যেন আবার ডাকতে আসতে না হয়। আমি রেগে গেলে কি হতে পারে জানো তো? আমি তো বললাম আমি যাব না ওনার সামনে। তোমার যা করার তুমি করতে পারো। বেশ। কিছুক্ষণ বাবা কোনো কথা বললেন না। ভদ্রমহিলা দাঁড়িয়ে কাহিনী দেখছেন আমাদের। নীরা, তুমি কি চাও তুমি যে শাস্তিগুলো পাও রনিও তেমন শাস্তি পাক? আমি ভয়াবহভাবে কেঁপে বাবার দিকে তাকালাম। তার চোখ রক্ত লাল। বাবা কি তবে আমাকে ব্ল্যাকমেল করছে? রনিকে শাস্তি দেওয়ার ভয় দেখিয়ে আমাকে দিয়ে সব কাজ হাসিল করবে? এখন আমি কি করব? বাবা আমার দৃষ্টি উপেক্ষা করে বললেন, ইউ হ্যাভ অনলি 5 মিনিটস, জাস্ট 5। এ বলে শব্দ করে দরজা লাগিয়ে উনি চলে গেল। আমি ধপ করে বসে বললাম, আমাকে এখন কে বাঁচাবে? তবে কি মায়ের সাথে যা হয়েছে আমার সাথে তেমন কিছু হতে চলেছে? বাবা তার সন্তান, নিজের রক্ত, তার সাথেও এমনটা করবেন? হঠাৎ কাঁধে কারো হাতের ছোঁয়া পেয়ে আমি একটু চমকে উঠি। সন্তর্পণে চোখ থেকে আসা 2 ফোঁটা পানি মুছে ফেলি। কি, তেল দিবে চুলে? দিয়ে দিব। আমি কোনো কথা বললাম না। আমি জানি না এই মহিলাকে, কি তার উদ্দেশ্য। তবে এই মুহূর্তে আমার নিজেকে বাঁচানোর জন্য ওনার কথা শুনতে হবে। ভদ্রমহিলা আমাকে জবজবে করে চুলে তেল লাগিয়ে দিলেন। আজ অসহ্য রকম কষ্ট হচ্ছে। খুব বেশি মনে পড়ছে আমার মাকে। মা নিজের জীবনটা নষ্ট করে দিয়ে আমাকে আগলে রেখেছেন এতদিন, কিন্তু এখন কিভাবে বাঁচব আমি এই নরক থেকে? তেল দেওয়া চুল শক্ত করে খোপা করে দিলেন উনি। সস্তা একটা সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না দিলাম।
আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাহস হলো আমার। আমাকে দেখতে খুবই খারাপ লাগছে, তবে আমি জানি না কাজ হবে কিনা এতে। কারণ হাসিন নামক লোকটা একটা নরকের গিট। আমার মা এসব অনেক চেষ্টা করেছে তার হাত থেকে বাঁচতে, কিন্তু কখনো কি পেরেছে? শেষ পর্যন্ত মৃত্যুটাকে তার বেছে নিতে হলো। কি ভাবছো নীরা? আমার পেছনে এসে দাঁড়িয়েছেন উনি। আমার আপনার সম্পর্কে অনেক কিছু জানার আছে। আমার মনে হয় না আপনি কিছু না জেনে এ বাড়িতে বউ হয়ে এসেছেন। কে জানিয়েছে আপনাকে? কে আপনি? ভদ্রমহিলা আবারও সেই রহস্যের হাসি হাসল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে সেই হাসি দেখলাম। হঠাৎ বাইরের ঘর থেকে বাবার চিৎকার শুনে, ডাক শুনে ধাতস্থ হলাম। ওনার দিকে তাকিয়ে বললাম, উত্তর আপনাকে দিতেই হবে, আজ হোক বা কাল। আগে নিজেকে বাঁচাও নীরা। আমি জানি তুমি তোমার মায়ের মতো বোকা নাও, তুমি বুদ্ধিমতী। কিভাবে নিজেকে বাঁচাতে হবে খুব ভালো করেই জানো তুমি। আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে থাকলাম। উনি আমার কাঁধে হাত দিয়ে বললেন, রনি বা তোমার দাদিকে নিয়ে ভয় পেও না। তোমার বাবা কিছু করতে পারবে না ওদের। আমার কি উচিত হবে? ওনাকে ভরসা করা। কিন্তু এই মুহূর্তে তা না করা ছাড়া আমার কী বা করার আছে? বসার ঘরের দরজার সামনে এসে দোয়া ইউনুস পড়ে বুকে ফু দিলাম। আমার মা আমাকে বিপদে এই দোয়া পড়তে বলেছেন। আস্তে করে পর্দা সরিয়ে ভেতরে তাকালাম। অসভ্য হাসিম আর আমার বাবা দুজন মুখোমুখি বসে ভীষণ হাসি ঠাট্টায় মগ্ন। এই নরকের কীটটাকে আমি প্রায় 4 মাস পর দেখলাম। এই অশুভতার জন্য আমার মা আমাদের ছেড়ে চলে গেছেন। সেই দেখা হয়েছিল মায়ের মৃত্যুর দিনে। বড্ড শোক পালন করছিল। আহারে, এত ভালো একজন মানুষ কিভাবে আত্মহত্যা করতে পারল? ছোট দুইটা মাসুম বাচ্চাকে ফেলে। আল্লাহ, তুমিও ওনাকে জান্নাত দান করো গো, জান্নাত দান করো। সেদিন আমার ইচ্ছা করছিল ওনার সমস্ত শরীরে আগুন লাগিয়ে দিতে। সেদিন থেকেই উনার বিশ্রী নজরে পড়লাম আমি। এতদিন যে নজরে উনি আমার মাকে দেখেছে। এরপর থেকে শুরু হলো ওনার ফোন কল, বাজে বাজে টেক্সট, অশালীন কথাবার্তা। বাবাকে বলাই কোনো লাভ হয়নি। অবশ্য হবে কিভাবে? বাবা যে সব কিছুর রচয়িতা। আমি এই লোকের জন্য মোবাইল ফোন ব্যবহার করাই ছেড়ে দিয়েছি। আজ নিজেই বাড়ি এসে হাজির। তবে কি মায়ের মতো আমারও সর্বনাশ করতে চান উনি? কী ব্যাপার নীরা, বাইরে দাঁড়িয়েছো কেন? ভেতরে এসো। কতদিন তোমাকে দেখি না, আজ মন ভরেই দেখব। অসভ্যতার অশালীন কথায় গা জ্বলে গেল আমার। আমি স্পষ্ট টের পেলাম আমার ভেতরের নিমন্ত্রণহীন রাগটা হু হু করে বাড়তে শুরু করেছে। কারণ এই লোকের ছায়ায় আমার মায়ের করুণ মুখটা দেখতে পাচ্ছি। আমি আর চোখে বাবার দিকে তাকালাম। তার চোখ মুখ রাগে টকটকে লাল হয়ে আছে। ঠিক কী কারণে রাগ করছে আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আমার এইরকম লোকের জন্য তিনি মনে হয় রীতিমতো লজ্জা পাচ্ছে এই লোকটার সামনে। আমি বাবার ওই রাগী চোখ উপেক্ষা করে অন্যদিকে তাকালাম। এই রাগী চোখের ভয় দেখিয়ে দিনের পর দিন আমার মাকে দিয়ে তার কার্যসিদ্ধি করিয়ে নিয়েছেন। কিন্তু আর না, এভাবে চুপ করে থাকলে উনি এবার আমাকে পেয়ে বসবেন। আমি আর ভয় পাবো না এই লোকটাকে। এক অজানা সাহস আমার মধ্যে ভর করেছে। তবে কি আমি এই ভদ্রমহিলাকে ভরসা করতে শুরু করেছি? বাবা থমথমে গলায় বলল, তোমার এই চেহারা কেন? আমি নির্বিকার হয়ে ওনার চোখে চোখ রেখে বললাম, আমার চেহারা এমনই খারাপ বাবা। কি করব আমি? মায়ের মতো সুন্দরী আমি নই যে আমাকে দিয়ে যা খুশি তাই করাবে তুমি। শেষের কথাটা একটু জোরের সাথে বললাম আমি। বাবা অবাক হয়ে আমার দিকে তাকালো। মনে হয় ভাবতে পারছে না আমি তার মুখের উপর এভাবে বলতে পারি। আবারও ভারী কণ্ঠে বাবা বলল, চুলে এমন বিশ্রী করে তেল দিয়েছো কেন? আর এসব কি জামা পরেছ? তোমাকে দামি জামা কাপড় আমি কিনে দিই না? হ্যাঁ, এটা ঠিক। বোঝার পর থেকেই দেখেছি বাবা নামের লোকটা আমাদের সমস্ত চাহিদা না চাইতেই পূরণ করেছে। হয়তো তার উদ্দেশ্য হাসিল করার জন্যই। মাথা যন্ত্রণা করছিল, তাই তেল দিয়েছি চুলে। আর এই জামা আমার এখন পরতে ভালো লাগছে তাই পরেছি। বাড়িতে এমন কোনো গুরুত্বপূর্ণ কেউ আসেনি যে তার জন্য আমার এখন বেনারসি কাতান পরে আসতে হবে। বাবা চোখ গোল গোল করে আমার দিকে তাকালো। আমি তখনও নির্বিকার। এতক্ষণ ওই লোকটার দিকে আমার চোখ পড়েনি। উনি বেশ আগ্রহের সাথে এতক্ষণ বাবা মেয়ের ঝগড়া দেখছিল। কিন্তু আমার শেষ কথাটাই মনে হয় একটু অপমানিত হলেন উনি। দুইবার খুক খুক করে শুকনো কাশি দিলেন শুধু। বাবা অগ্নিচক্ষু দিয়ে আমার দিকে একবার তাকালো। এরপর ওই লোকটার দিকে তাকিয়ে বলল, ইয়ে মানে হাসিম ভাই, আপনি কিছু মনে করবেন না। আমি বুঝতে পারছি না ও আজ কেন এমন করে কথা বলছে। ও তো এভাবে কথা বলে না। নীরা, হাসিম আঙ্কেলের কাছে ক্ষমা চাও এক্ষুনি। আমি চল শক্ত করে বললাম, আমি কোনো অন্যায় কথা বলিনি যে তার জন্য ক্ষমা চাইতে হবে। কি বলার আছে তোমার তাড়াতাড়ি বলো, আমাকে পড়তে বসতে হবে। নীরা, বাবার চিৎকারে একটু কেঁপে উঠলাম আমি। কিন্তু তবুও একদম অনড় দাঁড়িয়ে থাকলাম। বাবা আরও কিছু বলতে যাবে, তার আগে ওই লোকটা ফ্যাসফ্যাসে গলায় বলল, আরে আরে আফজাল, কি করছো? এত বড় মেয়ের সাথে কি ওইভাবে কথা বলে? এসো আঙ্কেল, তুমি আমার সাথে এসে বসো।
আমি অগ্নি দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। উনি কিছুটা দমে গেলেন। ওর মায়েরও এমন তেজ ছিল শুরুতে। তেজ কিভাবে কমাতে হয় আমার ভালো করেই জানা আছে। বাবার গলায় রাগ, আমি নিঃস্ব। কি যে বলো আফজাল, নীরা ওর মায়ের মতো ভুল করবে না। ও বুদ্ধিমতী মেয়ে। ও খুব ভালো করে জানবে ওর জন্য কি ভালো হবে কি ভালো হবে না, তাই না নীরা? আমি মুচকি হাসলাম। জি, ঠিক বলেছেন হাসেম আঙ্কেল। আমি খুব ভালো করে জানি কোনটা আমার জন্য ভালো হবে আর কোনটা হবে না। তেলতেলে একটা হাসি দিল লোকটা। দেখে গা জ্বলে গেল আমার। তবুও যথেষ্ট শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলাম আমি। হঠাৎ করে লোকটা আমার পাশে এসে আমার হাতটা ধরল। আমি যেন 1000 ভোল্টের শক খেলাম। হতভম্ব হয়ে গেলাম লোকটার সাহস দেখে। আমার বাবার সামনে একটা পরপুরুষ আমার হাত ধরল। আমি এক ঝটকায় বাবার দিকে তাকালাম। বাবা না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে আছে। আমার চোখ ফেটে কান্না আসতে চাইল, কিন্তু না, এখন কান্নাকাটি করা যাবে না। নিজেকে দুর্বল করে ফেললে এই মানুষরূপী পশুগুলো আরও পেয়ে বসবে আমাকে। আমি আমার সর্বশক্তি দিয়ে নিজেকে সারানোর চেষ্টা করছি। আর হাসেম নামের লোকটা মনে হলো বেশ মজা পাচ্ছি আমার এই ব্যবহারে। কি হচ্ছে কি? আপনি আমার হাত ধরেন কেন? আর বাবা, তুমি কিছু বলছো না কেন? একটা পরপুরুষ কিভাবে তোমার সামনে আমার হাত ধরতে পারে? সেই সাহস সে পায় কীভাবে? ওনাকে বলো আমার হাত ছাড়তে। বাবা একটু আমতা আমতা করতে থাকে। মিনমিন করে বলে, ইয়ে মানে হাসেম ভাই, বলছিলাম যে ওর বয়সটা তো বেশি না, সামনে ওর পরীক্ষা, এখন এসব থাক। আরে আফজাল, আমি তো ওর আঙ্কেল, তুমি এত সব ভেবো না তো। ওর হাতটা একদম ওর মায়ের মতো ফর্সা আর কি নরম, ধরতেই খুব ভালো লাগছে। আমি অবাক হয়ে শুধু আমার বাবাকে দেখছি, কিভাবে সে এমন নরম সুরে কথা বলছে। দেখুন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। এক্ষুনি আমার হাত ছাড়ুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে আফজাল, মেয়ে দেখি তার মায়ের মতো সব কিছু পেয়েছে। মায়ের মতো তেজ, বেশ বেশ। যে মেয়ের তেজ বেশি আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি আরও বেশ কয়েকবার নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলাম। শেষের দিকে লোকটা আমার হাত আরও শক্ত করে চেপে ধরল, আর মুখে একটা পিশাচের মতো বিশ্রী হাসি। আমি আর থাকতে পারলাম না। সর্বোচ্চ শক্তি দিয়ে ওনার মুখে থুতু ছুঁড়ে মারলাম। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ওরা দুজন, আর আমি কাঁপছি থরথর করে। আমার ভেতরে নিয়ন্ত্রণহীন রাগটা হু হু করে বাড়ছে আবার। আমার চোখ জ্বলছে। জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে লাগলাম আমি। কোথা থেকে যেন ছুটে এলেন সেই ভদ্রমহিলা। আমাকে 2 হাতে জড়িয়ে ধরলেন, আমার কম্পন ধারণ করলেন নিজের মধ্যে। আমি শান্ত হতে চাইলাম, কোনোভাবেই পারলাম না। বাবা যেন কথা বলতে ভুলে গিয়েছেন। আর ওই অসভ্যটার দিকে তাকানো যাচ্ছে না। চোখে আগুন ঝরছে তার। নীরা, কি করলে কি তুমি এটা? তোমার মা পর্যন্ত সাহস করেনি কখনো এই কাজের। তোমার এত সাহস হয় কিভাবে? এক্ষুনি ক্ষমা চাও হাসেম আঙ্কেলের পা ধরে। নীরা কোনো অন্যায় করেনি যে ক্ষমা চাইবে। ওই লোকটাই নীরার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছে। ও শুধু নিজেকে বাঁচিয়েছে, আর কিছু না। ক্ষমা চাইতে এলে উনি চাইবে নীরার কাছে। আমি অবাক হয়ে ভদ্রমহিলার দিকে তাকালাম। কেন জানি বড্ড মাকে মনে পড়ছে আজ ওনার দিকে তাকিয়ে। যদিও মায়ের সাথে ওনার কোনো মিল নেই। আমার মা ছিলেন ভুবন ভোলানো সুন্দরী, যে সৌন্দর্যই হয়েছিল তার কাল। রুনা, তুমি এতক্ষণে আড়ি পেতেছিলে, 2 দিন আসতে পারলে না। এত সাহস কে দিয়েছে তোমাকে? এখন আবার ওকে উস্কে দিচ্ছ? ছাড়ো ওকে। ওর ক্ষমা চাইতে হবে হাসিম ভাইয়ের কাছে। থাক আফজাল, এখন আর ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তোমার মেয়েকে বলবে তেজ থাকা ভালো, তাই বলে এতটা নয়। এর শেষ আমি দেখেই ছাড়বো, আবার আসবো আমি। আর তোমার মেয়ে সোজা না হলে তোমার অবস্থা কি হবে এটাও ভালো করে জানো তুমি। খুব তাড়াতাড়ি আবার আসবো আমি। হাসিমকে রাগানোর ফল তোমাদের পেতে হবে। এই বলে ধূপধাপ করে পা ফেলে অসভ্যতা বেরিয়ে গেল। বাবা ছুটল তার পিছু পিছু। আমি আর থাকতে পারলাম না। হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে বললাম আমি। আমার সৎমাও মাটিতে বসে আমাকে জড়িয়ে ধরলেন। হঠাৎ বসা থেকে উঠে দাঁড়ালাম আমি। উনি উঠে দাঁড়ালেন আমার সাথে। কী ব্যাপার নীরা, কোথায় যাচ্ছ? দাদির কাছে। নীরা, সব কথা পরে হবে। তোমার শরীরটা এখন ভালো না। শরীর বেশ গরম, মনে হচ্ছে জ্বর আসবে। এখন তোমার ঘরে চলো, রেস্ট নিবে। বাকি সব কথা পরে হবে। আমাকে আটকাবেন না। ওনার কাছে আমার আজ শোনার আছে কিভাবে আমার বাবা নিজের রক্তের সাথে এমন করতে পারে, নিজের মেয়েকে একটা জানোয়ারের হাতে তুলে দিতে পারে। আজ আমাকে শুনতেই হবে। নীরা, এসব পরে জানবে। এখন আমার সাথে ঘরে চলো। আমি ওনার কোনো কথাই শুনলাম না। ওনার হাত থেকে নিজেকে দ্রুত ছাড়িয়ে নিয়ে ছুটলাম দাদির ঘরের দিকে। উনি না পেরে আমার পিছু পিছু আমাকে ডাকতে ডাকতে ছুটতে লাগলেন। দাদি অন্ধকার ঘরে রনিকে জড়িয়ে ধরে বসেছিলেন। আমি যে ঘরের লাইট জ্বালিয়ে দিলাম, দেখলাম দাদির চোখ লাল। নিশ্চয়ই কান্নাকাটি করেছেন। দাদি, তোমার সাথে আমার কথা আছে। তোর শরীরটা ভালো না নীরা? ঘরে যে বিশ্রাম নেই? না, আজ আমার কিছু প্রশ্ন আছে তোমার কাছে।
যার উত্তর না নিয়ে আমি এই ঘর থেকে কোথাও যাব না। দাদি রনির দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললেন, যা তো দাদু ভাই, অন্য ঘরে যে খেলা করো। রনি একবার আমার দিকে তাকালো, কি বুঝলো কে জানে, খাট থেকে আস্তে করে নেমে চলে গেল অন্য ঘরে। এবার দাদি নির্লিপ্ত চোখে আমার দিকে তাকিয়ে বলেন, বল কি জানতে চাস? আজ হোক কাল হোক, তুই যে আমার কাছে এসে প্রশ্ন করবি আমি খুব ভালো করেই জানতাম। মনে হচ্ছে সেই দিন চলে এসেছে। ততক্ষণে উনি এসে আমার পাশে দাঁড়িয়েছেন। আমার হাতটা চেপে ধরলেন শক্ত করে। মা, একটা কথা বলবো আমি, ও এখন অনেক ছোট, সামনে ওর পরীক্ষা, তাছাড়া ওর শরীরটাও ভালো না। এমন কিছু ওকে জানাবেন না যা জেনে ওর মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায় আর নিজের সত্তাকেই ভুলে যায়। আমি অবাক হয়ে ভ্রুকুচকে তাকালাম ওনার দিকে। মাত্র কয়দিন এসে উনি আমার ব্যাপারে কি এমন জানেন যা আমি জানি না? কে জানিয়েছে ওনাকে? কি ব্যাপার, কি এমন কথা আমাকে বলতেই হবে তোমাদের? না বৌমা, ওকে জানতে দাও। এই নিষ্ঠুর পৃথিবীতে ওকে একা চলতে হবে। নিজেকে শক্ত করুক। ওর জীবন বাকি 10টার মেয়ের মতো সরল নয়, এটাও বুঝুক। এতদিন ওর মা ছিল, বুঝতে হয়নি, এখন বুঝতে হবে। আমি কি ওর মা নই? মা, আমি কি ওকে আগলে রাখতে পারবো না? দাদি একটু হাসলেন, সেই হাসিতে বিষাদ। আমি কিছুই বুঝতে পারছি না কি নিয়ে কথা বলছেন ওনারা। বল বোন, কি জানতে চাস তুই? বাবা কিভাবে পারলো দাদি নিজের মেয়েকে, নিজের রক্তকে একটা পরপুরুষের হাতে তুলে দিতে? নিজের মেয়ের সম্মান এভাবে কোনো বাবা শেষ করে দিতে চায়? আমার মা এতদিন সব সহ্য করেছে, তাই বলে আমাকেও? কেন দাদি? দাদি অনেকক্ষণ শূন্যের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকলেন। আমি অসহিষ্ণু হয়ে একবার দাদির দিকে আরেকবার ওই ভদ্র মহিলার দিকে তাকালাম। এরপর দাদি ভাসা ভাসা চোখে আমার দিকে তাকিয়ে বলেন, নিজের রক্ত না বলেই তোর বাবা পেরেছে রে বোন। সারা ঘরে পিনপতন নীরবতা, সবাই মুখ থমথমে করে দাঁড়িয়ে আছে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। একটু আগে দাদি যা বলেছেন নিশ্চয়ই আমি ভুল শুনেছি। আমি হালকা হেসে পরিবেশটা স্বাভাবিক করার চেষ্টা করলাম। দাদির কাছে যে দাদির হাতে হাত রেখে বললাম, দাদি মজা করো না তো, এখন এখন কি মজা করার সময় বলো? দাদি ঘোলাটে দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি একটু কেঁপে উঠলাম সেই চোখের দিকে তাকিয়ে। মজা করার মতো অবস্থায় আমরা আর নেই রে বোন। তুই যা শুনেছিস ঠিক শুনেছিস। আফজাল আমার ছেলে, যাকে তুই বাবা বলে ডাকিস, সে তোর নিজের বাবা নয়। আমিও তোর নিজের দাদি নই। আমি চিৎকার করে দাদিকে ছেড়ে উঠে দাঁড়াই। আমার সৎমা আমাকে এসে জড়িয়ে ধরলেন। দাদি এখনও নির্বিকার। শান্ত হও নীরা, শান্ত হও, তুমি এমনিতেই অসুস্থ। আর মা, আপনাকে বলি, এখনই এসব কথা জানানোর খুব দরকার ছিল। ওর শরীরটা খারাপ, গায়ে জ্বর, এখন এত কিছু কিভাবে সহ্য করবে ও? ওকে শক্ত হতে হবে বৌমা, এত নরম হওয়া ওর যাবে না। ওর মায়ের সাথে হওয়া সব অন্যায়ের বিচার করতে হবে ওকে। আমি কাঁপছি থরথর করে, কাঁপা কাঁপা গলায় বললাম, তবে যে ছোট থেকে শুনে আসছি আমি আমার বাবার মতো রাগ পেয়েছি। তুই ছোট থেকে আফজালকে দেখেছিস তোর মায়ের উপর এভাবে চান্ডালের মতো রাগ দেখাতে। তোর সাথে সে কম করেনি। সেখান থেকে দেখতে দেখতে তোর মধ্যেও সে রাগ ঢুকে গেছে। কিন্তু তোর চেহারায় তোর বাপের কোনো ছাপ আছে? আমি একটু থমকে গেলাম। আসলেই তাই। সবাই বলতো আমি আমার মায়ের মতো দেখতে হয়েছি। তাহলে আমার আসল বাবাকে দাদি? তোর আসল বাবা তুই জন্মের পরপরই মারা গিয়েছিলেন। তার ছিল কোটি টাকার সম্পত্তি আর নিজের বিশাল ব্যবসা, যার একমাত্র উত্তরাধিকারিণী ছিলি তুই। তোর বাবা চলে যাওয়ার পর তোর মা ছোট্ট তোকে নিয়ে অকুল পাথরে পড়ে। যদিও অঢেল টাকা পয়সা তার ছিল, কিন্তু সেসব দেখার মতো কেউ ছিল না। একে তো এত টাকা পয়সা, অন্যদিকে ছিল তার রূপ, যার ফলে অনেক মানুষের নজর পড়ে যায় তোর মায়ের দিকে। তার মধ্যে একজন ছিল তোর নিজের বাবার বন্ধু হাসিম। হ্যাঁ, এই অসভ্য হাসিম। আমি হতভম্ব হয়ে সব শুনছি। মনে হচ্ছে কোনো দুঃস্বপ্ন দেখছি আমি। ঘুম ভাঙলেও স্বপ্নটা ভেঙে যাবে। টপ টপ করে পানি গড়িয়ে পড়তে থাকে আমার চোখ দিয়ে। সে সময় তোর বাবার অফিসে চাকরি করতো আফজাল, যাকে তুই কিনা এখন নিজের বাবা হিসেবে জানিস। তোর মায়ের বিশ্বাস ভাজন করে উঠতে থাকে সে দিন দিন। তোর মা ওকে বিশ্বাস করতে শুরু করে অন্ধের মতো। আসলে এই অবস্থায় তার আর কিছু করারও ছিল না। এর মধ্যে একদিন আফজাল তোর মাকে বিয়ের প্রস্তাব দেয়, সাথে তোর দায়িত্বও নিতে চায়। আমি কথা বলতে যেন ভুলে গিয়েছি, আমার কথা আটকে আছে মুখে। আস্তে করে তাকিয়ে নতুন ভদ্র মহিলার দিকে তাকালাম। কি নাম দেবো আমি ওনার? আফজাল সাহেব নিজেই তো আমার বাবা নন, তার স্ত্রী আমার মা কীভাবে হবে? তোর মা অনেক ভেবে রাজি হয়ে যায় আফজালের কথায়। ঘরোয়া পরিবেশে ছোটোখাটো করে বিয়ে হয়ে যায় ওদের। আমি তোর মাকে দেখে ভেবেছিলাম আমার ঘরে এক ফালি চাঁদ এসে ঢুকেছে। সেই সাথে তোকে আমি নিজের করে নিয়েছিলাম। তোর মাকে আমি সেদিন কথা দিয়েছিলাম, নীরা কোনোদিন জানতে পারবে না সে আমাদের কেউ না। আফসোস, তাকে দেওয়া কথা আমি আজ রাখতে পারলাম না।
আমাকে ক্ষমা করে দিও গো মা রাত্রি, ক্ষমা করে দিও। দাদি শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছলেন। আমি অনড় হয়ে দাঁড়িয়ে আছি আমার জায়গায়। এরপর আফজাল ওকে দত্তক নেয়। তোর সব দায় দায়িত্ব নিজের করে নেয়। সব কিছু ভালোই চলছিল। তোকেও আফজাল নিজের মেয়ের মতোই ভালোবাসত। সব কিছু সুন্দরভাবে কাটছিল। হঠাৎ একটা ঝড়ে সব এলোমেলো হয়ে গেল। কি ঝড় দাদি? আফজাল হঠাৎ করে কিছু খারাপ সঙ্গে জড়িয়ে যায়, জুয়া খেলতে শুরু করে, আরও অনেক রকম খারাপ কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলে। এরই মধ্যে কৌশল করে সে তোর বাবার সব সম্পত্তি আস্তে আস্তে নিজের নামে করে নিতে থাকে তোর মায়ের কাছ থেকে। তোর মা ছিল বোকা, সে আফজালকে অন্ধ বিশ্বাস করতে থাকে, তাই অন্য কিছু বুঝতে পারে না। কিন্তু আমি তো মা, আমি বুঝতে পারি আমার ছেলের কথা। আমি বৌমাকে বারণ করি এভাবে নীরার নামে সম্পত্তি ওকে না দিতে। আর যা হলো আমার কাল, আফজাল খারাপ সঙ্গে পড়ে মাথা খারাপ করে দিয়েছিল টাকার জন্য। আমি এভাবে সাবধান করায় আমার উপর রেগে যায়। এমনকি সে আমার গায়ে পর্যন্ত হাত তোলে। আমাকে বলে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এই বয়সে আমি কোথায় যাব? সেই থেকে আমি আফজালকে এমন ভয় করি। কিন্তু বাবার সাথে হাসিম আঙ্কেলের পরিচয় কিভাবে হয় দাদি? হাসিমি তোর বাবাকে খুঁজে নেয়। আমি নিষেধ করার পর থেকে তোর মা আফজালকে কোনো টাকা দিতে অস্বীকার করে। টাকার জন্য যখন আফজাল দিশেহারা তখন হাসিম তার কাছে আসে। তারপর আফজালের তখন প্রচুর দেনাদার। ওদিকে জোয়ার নেশা, মদের নেশা, পাগলের মতো অবস্থা তখন তার। এর মধ্যে হাসিম খুঁজে নেয় আফজালকে। সে তখন সবচেয়ে কুরুচিপূর্ণ একটা প্রস্তাব দেয় আফজালকে। আর আফজালও টাকার জন্য সেই প্রস্তাব মেনে নেয়, নিতে বাধ্য হয়। আমার কণ্ঠ থেকে কোনো স্বর বের হতে চাচ্ছে না। কোনো রকমে বললাম, কী ছিল সেই প্রস্তাব দাদি? সেসব আমি তোকে বলতে পারবো না। শুধু শুনে রাখ, দিনের পর দিন তোর বাবাকে টাকার লোভ দেখিয়ে তোর মায়ের সাথে অসভ্যতা করেছে ওই জানোয়ার হাসিম। আর আমার কুলাঙ্কার ছেলেটা সেসব উপভোগ করেছে। আমি কোনোদিন মুখ খুলতে পারিনি। আমি মুখ খুলতেই আমার উপর চলতো আফজালের অমানসিক অত্যাচার। দাদির কোনো কথাই যেন কানে যাচ্ছে না আমার। পুরো পৃথিবীটা যেন চলছে আমার সামনে। যে কোনো মুহূর্তে ভারসাম্যহীন হয়ে পড়ব আমি। আফজাল নামক লোকটার উপর ঘৃণায় বারবার অস্থির হয়ে উঠছি আমি। ইচ্ছা করছে এখনই বিশ্বাসটাকে। কিন্তু দাদি, মা কেন আইনের আশ্রয় নিল না? অর্থবল থাকতেও কেন সে দিনের পর দিন এই শাস্তি মেনে নিল? কে বলেছে সে আইনের আশ্রয় নেয়নি? সে পুলিশে ধরিয়ে দিয়েছিল আফজালকে। কিন্তু হাসিম অত্যন্ত ধুরন্ধর একটা কীট। ও আফজালকে ছাড়িয়ে নিয়েছে কৌশল করে। তারপরে আফজাল তোর মায়ের সামনে তোকে দিত বিভিন্ন ধরনের শাস্তি। তোর মা আর যাই হোক তোর কষ্ট সহ্য করতে পারত না। অনেকবার আফজালকে ডিভোর্স দিতে চেয়েছে সে। কিন্তু এই আফজাল আর হাসিম মিলে ছকটা এমনভাবে সাজিয়েছিল তারা সবসময় তোর মাকে হাতের পুতুল করে রেখেছিল। পরে রনি হলো, তোর মায়ের পায়ে পরানো হলো আরও এক প্রস্থ শেকল। তোর মায়ের বাপের বাড়ির দিকেও এমন কেউ ছিল না যে তাকে বাঁচাতে পারে। এক বুড়ি আমি। তোর মা শুধু ছুটে ছুটে আমার কাছে আসতো, মা আমাকে এই নরক থেকে আপনি বাঁচান। এই সম্পত্তির কিছু চাই না আমি, শুধু আমার ছেলে মেয়েকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই আমি। আপনি ব্যবস্থা করে দিন। কারণ সে সময় তোর মাকে একরকম বন্দি করে রাখা হতো এই চার দেয়ালের মধ্যে। বাইরের কারোর সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হতো না তাকে। শেষের দিকে তোর মা মানসিক রোগের মতো হয়ে গিয়েছিল। তোর মনে আছে তো বোধ হয়। এক রাতে সে আমার কাছে এসে বলল, মা আপনি তো কিছুই করতে পারলেন না আমার জন্য, তাই নিজেই আমি নিজেকে এই নরক থেকে উদ্ধার করব। আমার ছেলে মেয়েগুলোকে আপনার কাছে রেখে যাচ্ছি আমি, আপনি ওদের দেখবেন। আমি সেদিন ভেবেছিলাম হয়তো এমন কোনো একটা প্ল্যান করেছে এই বাড়ি থেকে মুক্তি পাওয়ার। আমি খুশি হয়েছিলাম সেদিন, কিন্তু কে জানতো সে এইভাবে তার মুক্তি খুঁজে নেবে। এতটুকু বলে দাদি থামল। এরপর হাউমাউ করে কাঁদতে কাঁদতে আরও যেন কে বলতে লাগলো। আমার কানে গেল না কিছু সেসব। আমার সামনে দুনিয়াটা ঘুরতে অদ্ভুত লাগে। আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। দেওয়াল চেপে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হঠাৎ আমাকে ওই অবস্থা দেখে উনি ছুটে আসলেন আমাকে ধরতে। কিন্তু তার আগেই আমি মাথা ঘুরে পড়ে গেলাম। জ্ঞান হারানোর আগে আধবোঝা চোখে আমি দেখলাম আমার মায়ের মতো কেউ আমাকে কোলে তুলে নিল। আহারে, কেন জানি ওনার গায়ের গন্ধটা আমার বড্ড পরিচিত মনে হলো। আচ্ছা, তবে কি এই গন্ধ আমার মায়ের? আর কিছুই মনে নেই আমার। কতক্ষণ পর আমার জ্ঞান ফিরে আমি জানি না। জ্ঞান ফিরতেই আমি নিজেকে আমার খাটে দেখলাম। আমার মাথার কাছে বসে আছেন আমার নতুন মা। নতুন মা কথাটি ভাবতেই আমি নিজের মধ্যে একটু শখ খাই। আমি ওনাকে মা বললাম, ভাগ্যিস মনে মনে বলেছি, না হলে উনি তো শুনে ফেলতেন। কি একটা লজ্জা হতো। উনি আমার মা কিভাবে হবেন? উনি এই আফজাল নামক পাষণ্ডদার স্ত্রী।
আর ওই লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই পৃথিবীতে কেউ নেই আমার আপন। আমি একা। এই পৃথিবীতে আমি একা। এই ভদ্রমহিলা আমার কিছুই হয় না। দাদিও আমার কিছু হয় না। রনি যদিও আমার ভাই, কিন্তু সে আফজালের ছেলে। আমি হঠাৎ ডুকরে কেঁদে উঠলাম শুয়ে শুয়েই। মাথার কাছে চিন্তিত মুখে বসেছিলেন উনি। আমার কান্নার আওয়াজ শুনেই ধরফর করে উঠে বসলেন। আমার মাথাটা বুকে চেপে বললেন, আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া মা। ও মা, নীরার জ্ঞান ফিরে এসেছে। একটা ডাক্তারও ওর বাবা ডাকতে দিল না। আমি তো চিন্তায় অস্থির হয়ে গিয়েছিলাম। আর একটু হলে আমি নিজে ওকে কোলে তুলে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। দেখতাম কি আটকায় আমাকে। বের করে দিলে দিত আমাকে এই বাড়ি থেকে। তবু আমার মেয়ের সুস্থতার সাথে কোনো আপোষ নেই। আমি অবাক চোখে দেখলাম ওনার দিকে। কি বললেন উনি? ওনার মেয়ে? আমার কেন ওনাকে এভাবে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে এখন, যেভাবে মাকে জড়িয়ে কাঁদতাম। দাদি ছুটে আসলেন। আমাকে দেখে বললেন, আলহামদুলিল্লাহ। ও বোন, আমার সোনা বোন, এখন কেমন লাগে বোন? ও বৌমা, ওর মাথায় হাত দিয়ে দেখো ওর জ্বর কেমন এখন। মেয়ের জ্ঞান ফেরার খুশিতে তো ধরফর করে কথা বলেই যাচ্ছ। আগে দেখো ওর জ্বর কেমন। জ্বর নেই মা, দেখেছি আমি। কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ওর শরীর খুব দুর্বল। দেখেন না কিভাবে তাকিয়ে আছে। ওকে এখনই কিছু খেতে দিতে হবে। আচ্ছা, মা ছাড়া কি কখনো কেউ এতটা বুঝতে পারে? সত্যিই খিদায় আমার প্রাণ ছটফট করছে। আমি ওনাকে মনে মনে ধন্যবাদ দিলাম। আমার মনের মধ্যে বললেও আবার লজ্জা পেয়ে গেলাম। আপনি ওর কাছে বসেন মা, আমি ওর জন্য খাবার নিয়ে আসি। উনি ছুটে উঠে যাচ্ছিলেন। আমি পিছন থেকে হঠাৎ করে ওনার শাড়ির আঁচলটা টেনে ধরলাম। উনি হতভম্ব হয়ে আমার দিকে তাকালেন পেছন ঘুরে। দাদিও অবাক হয়ে তাকিয়ে আছে। আবার আমার পাশে বসলেন উনি। মিষ্টি করে হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কিছু বলবি নীরা? আমার শক্তি নেই কোনো কথা বলার। আস্তে আস্তে ফিসফিস করে বললাম, আপনাকে কি আমি আন্টি বলে ডাকতে পারি? আমি চেয়েছিলাম আমি বলবো আপনাকে মা বলে ডাকতে চাই আমি, কিন্তু ভেতর থেকে কিছু একটা বাধা পেলাম বলতে। আবারও সুন্দর করে হাসলেন উনি। আমি একটু লজ্জা পেলাম আবার। আন্টি কেন? মা বলে ডেকো। আপনি তো আমার মা নন। এই বাড়ির কেউ আমার কিছুই হয় না। এই বাড়িতে আমি একটা আগন্তুক ছাড়া আর কিছুই না নীরা। দাদির চিৎকার শুনে তার দিকে তাকিয়ে ছোট্ট করে হাসার চেষ্টা করলাম আমি। দাদি ভুল কিছু বলেছি? দাদি কোনো কথা না বলে মুখ শক্ত করে অন্যদিকে ফিরলেন। আমি জানি এখন উনি বসে বসে কাঁদবেন। সারা জীবন শুধু কাঁদতেই দেখলাম মানুষটাকে। বেশ, তুমি আমাকে আন্টি বলে ডেকো। যেদিন জানতে পারবে আমি তোমার কে, সেদিনই না হয় ডেকো আমাকে মা বলে, যদি তুমি চাও। কে আপনি? কেন তোমার সৎমা? ও দুঃখিত, তোমার রোনা আন্টি। এ বলে অদ্ভুত করে হাসতে লাগলেন উনি। হাসিটা এত পরিচিত লাগছে কেন আমার। নীরা আসবো? আমি চমকে উঠলাম কণ্ঠস্বরটা শুনে। সেদিনের থেকে আমি ওই লোকটার মুখোমুখি হই না। আমরা যে একই ছাদের নিচে বাস করি, এটা ভাবতে আমার ঘৃণা লাগে মাঝে মাঝে। এই লোকটার জন্য, হ্যাঁ, শুধুমাত্র এই পিশাচটার জন্য আমার মায়ের ফুলের মতো জীবনটা এভাবে চলে গেল। এই লোকটা আমার কাছে একটা নরকের কীট ছাড়া আর কিছুই না। এখন আমার কাছে কী চাও? আমি কোনো কথা না বলে নিজের বইতে মনোযোগ হই। লোকটা আমার অনুমতির তোয়াক্কা না করেই আমার রুমে ঢুকে যায়। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে রাগে। কী ব্যাপার নীরা, আমার সাথে কথা বলো না কেন? তুমি বেশ কিছুদিন যাবৎ। আমি তাতে দাঁত চেপে বলি, আপনার সাথে কথা বলার কোনো রুচি আমার নেই মিস্টার আফজাল সাহেব। আমি লোকটার দিকে তাকাইনি। না তাকালে আমি বুঝতে পারছি লোকটা হতভম্ব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এসব কি বলছো নীরা? আমি তোমার বাবা। বাবার সাথে এভাবে কেউ কথা বলে? তেলেবেগুনে জ্বলে উঠি আমি। নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠে বলি, বাবা, লজ্জা করে না আপনার নিজেকে আমার বাবা বলে পরিচয় দিতে? মেয়েকে একটা পরপুরুষের হাতে তুলে দেওয়ার সময় কোথায় ছিল আপনার প্রীতিত আফজাল সাহেব? আপনি দয়া করে আমার সামনে থেকে চলে যান। আপনার ছায়া দেখতেও ঘৃণা করছি আমার। নীরা, বিহেভ ইউর সেলফ। তুমি মনে হয় ভুলে যাচ্ছ কার সাথে কথা বলছো তুমি। চোখ রাঙাবেন না আফজাল সাহেব। এই চোখ রাঙানোকে অনেক ভয় পেয়েছি একটা সময়ে। পুরো একটা রাত আমাকে বাথরুমে অন্ধকারে আটকে রেখেছেন। সাথে আমার মাকেও আটকে রেখেছেন অন্য ঘরে, যাতে সে আমাকে বাঁচাতে না পারে। ভয়ে অজ্ঞান হয়ে যেতাম আমি, কাঁদতাম চিৎকার করে। তবু আপনার মন গলেনি। দাদিকে ভয় দেখিয়ে বন্দি বানিয়ে রেখেছেন। দেখতে আমাদের সুখী মনে হলেও আমরা ছিলাম আপনার হাতের পুতুল ছাড়া আর কিছুই না। কিন্তু না, আর পারবে না। লেবু বেশি নিংড়ালে তেতো হয়ে যায়। আপনি সম্পর্কটা তেতো করে ফেলেছেন। আর আমি ভয় পাই না আপনাকে। লোকটা দিকে তাকানো যাচ্ছে না। বিস্ময়ে হতভম্ব সে হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। মনে হয় বিশ্বাস করতে পারছে না যে নীরাকে চিরকাল ভয় দেখিয়ে পুতুল বানিয়ে রেখেছে সেই নীরা আজ তার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছে।
দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ অনেক হিংস্র হয়ে যেতে পারে, এটা তাকে বুঝতে হবে। নীরা, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলছো? তুমি কি জানো তোমাকে আমি এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিতে পারি? তখন কই যে দাঁড়াবে তুমি? একবারও ভেবে দেখেছ? ওনার কথায় আকাশ বাতাস কাঁপিয়ে হাসলাম আমি। আমার হাসি দেখে আরও এক প্রস্থ অবাক হলেন উনি। ও তাই নাকি আফজাল সাহেব, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিবেন? কিন্তু তার আগে তো আমি আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। মা মানে কি বলছো কি তুমি? এই বাড়িসহ আরও যে সম্পত্তি আমার আছে সব আমাকে বুঝিয়ে দিবেন, কিছু যেন বাদ না থাকে। এসব কিছুর একমাত্র মালিক আমি, আপনি নন। আমার আসল বাবা এগুলো আমার জন্য রেখে গেছেন, তাই আমি যদি চাই আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। সারা ঘরে পিনপতন নিরাপত্তা। লোকটার মুখ ঝুলে গেছে হতভম্ব হয়ে। সে এখনও জানে না আমি সেদিনই সব সত্যির মুখোমুখি হয়ে গিয়েছি। তোমাকে এসব কে বলেছে? ওই বুড়িটা? কেন? দাদি যদিও বলে থাকেন তো আপনি কি করবেন? তাকে আর কোনো ভয় আপনি দেখাতে পারবেন না, কারণ এই বাড়িটা আমার। আমার বাড়িতে আমি যা বলবো তাই হবে, আর কারো কোনো কথা শুনে হবে না। আমার এই কথা শুনে পিশাচের মতো একটা হাসি হাসি লোকটা। আমি ভ্রুকুচকে তাকাই সে হাসির দিকে। আবার কি চাল দিতে যাচ্ছে ও? নীরা, তোমার বয়স কত যেন? আমি কোনো কথা না বলে তাকাই ওনার দিকে। কি বলতে চাচ্ছে ও বুঝতে পারছি না। শোনো, স্কুলে তোমার 2 বছর গ্যাপ গেছে সংসারে বিভিন্ন অশান্তির জন্য। তোমার মা ছিল বোকা, সে বিভিন্ন ঝামেলা করত, যার ফলে তোমার এই অবস্থা। তো যাই হোক, এখনও কিন্তু তোমার বয়স 18 হয়নি। তোমার বয়স এখনও 17 বছর 10 মাস। তার মানে 18 বছর হতে তোমার এখনও 2 মাস বাকি। বয়স 18 না হওয়া পর্যন্ত তুমি এই সম্পত্তির কিছুই পাবে না। সে পর্যন্ত তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। এটা তোমার মায়েরই স্বাক্ষর করা হয়েছে দলিলে। তুমি চাইলে দেখাতেই পারি। 2 মাস কিন্তু অনেকটা সময়, অনেক কিছু হতে পারে 2 মাসে। আমি ভ্রুকুচকে বললাম, মানে কি হতে পারে এই 2 মাসে? অনেক কিছুই হতে পারে। এই যেমন ধরো, তুমি স্বেচ্ছায় তোমার নামে সব সম্পত্তি আমার নাম লিখে দিতেও পারো, তাই না? এই বলে লোকটা বিশ্রী করে হাসল। আমার বুক কেঁপে উঠল। এই লোকটা কি করতে চাচ্ছে আমার সাথে? তাই ভালো ভালো বলছি, আমার কথা মতো চলো, আখেরে তোমারই লাভ হবে। তা না হলে কি আফজাল, কি করবে তুমি আমার মেয়ের সাথে? রুনান্টি এসে দাঁড়িয়েছেন দরজায়। আমার বুকে একটু সাহস ফিরে আসে। ওনার মুখে মিটি মিটি হাসি। সবসময় একটা রহস্যের হাসি দেন উনি। আমি বুঝতে পারি না সেই হাসিটাকে ভালো মতো। তোমার মেয়ে? হাসালে রুনা। সবাই যখন জেনে গিয়েছে বলতে তো দ্বিধা নেই। নীরার সাথে বস্তুত কোনো সম্পর্ক নেই তোমার, এমনকি এই বাড়ির কারো সাথেই ওর কোনো সম্পর্ক নেই। তার ছেলের হাসি লোকটার মুখে। সে তো হবেই, কারণ ও এই বাড়ির মালকিন, আর আমরা ওর বাড়িতেই আছি। চল শক্ত হয়ে ওঠে আফজাল সাহেবের। দাঁতে দাঁত চেপে বলে, এখনও নয়, আরও 2 মাস পর থেকে। এই 2 মাসে কেউ মালকিন থেকে আশ্রিতা হয়ে যেতে পারে, কে বলতে পারে। আবার কেউ চিরতরে এই বাড়ি থেকে বিদায় হয়ে যেতে পারে, কে বলতে পারে। বাহ, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখতে পাচ্ছি। তুমি আমার স্ত্রী, আমি যেভাবে বলবো সেভাবে চলবে তুমি, না হয় তোমার অবস্থাও খারাপ হবে। আমি রাত্রি নই আফজাল, আমি রুনা। আমাকে ওই লাল চোখ দেখিয়ে তোমার গোলামি করাতে পারবে না। এই প্রথম আমি রুনা আন্টির চোখে আগুন দেখলাম। এই আগুন আমার মায়ের চোখে আমি দেখেছি, কিন্তু সেই আগুন এই লোকটা ছাইচাপা দিয়ে শেষ করে দিয়েছিল। রুনা আন্টির সাথেও এমন কিছু করবে না তো? কিন্তু উনি বা আমার জন্য নিজের জীবনকে এভাবে ঝুঁকিতে তুলছেন, কি লাভ ওনার? কি উদ্দেশ্য ওনার? এই লোকটাকে বিয়ে বা কেন করেছেন উনি এত কিছু জেনেও? এসব প্রশ্নের উত্তর আমাকে জানতে হবে। কিছুদিন গেল এভাবেই। রুনান্ডের সাথে আমার সম্পর্ক কিছুটা ভালোর দিকে। আমার অনেক রকম বদভ্যাস ওনার জন্য পরিবর্তন হয়েছে। আমি এখন নিয়মিত পড়াশোনা করছি, বাইরের খাবার এখন খাই না বললেই চলে। একদম রুটিন মাফিক জীবন চালাচ্ছি আমি। মাঝে অবাক হয়ে ওনার দিকে তাকাই, বড্ড আপন লাগে ওনাকে। মনে হয় কত জনম জনম ধরে ওনাকে চিনি আমি। ওনার মধ্যে মাকে খোঁজার চেষ্টা করি আমি, কোনো মিল পাই না তেমন। আমার মা ছিলেন লম্বা, চিকন, আর উনি ছোটোখাটো গোলগাল। তেমন কোনো মেল দুজনের মধ্যে পাই না আমি। কিন্তু সব কিছুর বাইরে যেয়েও ওনার মধ্যে মাকে খোঁজার চেষ্টা আমার চলতেই থাকে। কখনো তার হাসিটা, কখনো তার কপট রাগ দেখানো। আমার অবচেতন মন যেন ভেবে নিয়েছে উনি আমার মা, হয়তো নতুন রূপে ফিরে এসেছেন আমার কাছে। অনেকবার চেয়েছি ওনার রহস্য উদ্ঘাটন করার, বারবারই ব্যর্থ হয়ে ফিরেছি। এখন সে চেষ্টা ছেড়ে দিয়েছি। হয়তো রহস্য উদ্ঘাটন করার পর জানবো উনি আমার কিছুই নন। কি দরকার? আমার অবচেতন মন ভেবে নিক না ওনাকে আমার মা হিসেবে, ক্ষতি কি? কিন্তু জীবন কোনো রূপকথা তো নয়। রূপকথায় হয়তো রাজকন্যার কাছে তার নতুন মা ফিরে আসে, কিন্তু সত্যিকার জীবনে এমনটা হয় না।
এখানে যারা একবার চলে যায় একেবারে চলে যায়, তার আর ফিরে আসে না। এরই মধ্যে আমার জীবনে আবার একটি দুর্ঘটনা ঘটতে গেল, যা আমার সাজানো গোছানো জীবনটাকে আরও এক প্রস্থ এলোমেলো করে দিল। সেদিন সন্ধ্যায় আমি আমার ঘরে শুয়ে আছি লাইট অফ করে। মাথাটা ভীষণ ধরেছে। রুনান্টি গিয়েছে পাশের ওষুধের দোকানে আমার জন্য ওষুধ আনতে। সাথে গিয়েছে আমার ছোট ভাই রনি। দাদি গিয়েছেন ছাদে। সন্ধ্যার পর তার ছাদে একটু হাঁটাহাঁটি করার অভ্যাস। হঠাৎ কলিং বেলের শব্দে উঠে বসি আমি। এখন আবার কে এসেছে? রুনান্টির কাছে তো চাবিই আছে, সে নিশ্চয়ই কলিং বেল দিবে না। এখন ঘরে শুধু আমি আর আফজাল সাহেব। কে আসবে এই অসময়ে? এমনিতে আমাদের বাড়িতে বাইরের কেউ তেমন আসে না। ওই লোকটাই আসলে চায় না কেউ আসুক, আসলে যে ওর কীর্তি ফাঁস হয়ে যাবে। আমি খুব একটা পাত্তা দিলাম না, পুনরায় এসে শুয়ে পড়লাম। ক্লোস্ট্রোফোবিয়া থাকার কারণে আমি কখনো ঘরের দরজা আটকাতে পারি না, সবসময় খোলাই থাকে, তাই চোখটা একটু লেগে এসেছিল। হঠাৎ আমার পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে লাফ দিয়ে উঠে বসতে চাই আমি। স্পর্শটা অপরিচিত। আমরা মেয়েরা খুব ভালো করে বুঝতে পারি কোন স্পর্শের কী মানে। হঠাৎ দেখলাম ঘর অন্ধকার। এতক্ষণ দরজা খোলা থাকার কারণে আমার ঘর অন্ধকার হলেও পাশের ঘরের আলো আসছিল। এখন এত অন্ধকার কেন? কে দরজা দিয়েছে? আমি চিৎকার করে দাদিকে ডাকতে গেলে একটা শক্ত হাত আমার মুখ চেপে ধরল। আমার শীতধারা বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। হঠাৎ দরজার বাইরে ঠকঠক শব্দ শুনলাম। আফজাল সাহেব বাইরে থেকে চিৎকার করছে, হাসেম ভাই, আপনি নীরার ঘরের দরজা কেন দিয়েছেন? কখন গেলেন আপনি ওর ঘরে? ও বদ্ধ দরজার ভিতর থাকতে পারে না, দরজা খুলুন আপনি। দয়া করে ওর কোনো ক্ষতি করবেন না এখন হাসেম ভাই, দরজা খুলুন প্লিজ। আমি ছটফট করছি বদমাস্টার বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। নরকের কীটটার পৈশাচিক হাসি শুনতে পাচ্ছি আমি, কিন্তু আফজাল সাহেব আমাকে বাঁচাতে কেন চাচ্ছেন এখন? আমি চিৎকার করে রুনান্টিকে ডাকতে চাচ্ছি, কোথায় মা তুমি? আমি বুঝতে পারলাম আমার শক্তি কমে যাচ্ছে আস্তে আস্তে। নিস্তেজ হয়ে পড়ছি আমি। বারবার চোখের সামনে রুনান্টির মুখটা ভেসে উঠছে। মনে হচ্ছে জ্ঞান হারাবো আমি। লোকটাও তার কাজ শুরু করতে যাচ্ছে। ঠিক এমন সময় আমার মনে হলো বাইরে ভীষণ শোরগোল। কার কণ্ঠ শুনতে পারছি না। হাসিম লোকটাও দেখলাম একটু ভ্যাবাচাগায় খেয়ে গেছে, কিন্তু তার বাঁধন এখনও শক্ত। আমার সামনে আমার পুরো দুনিয়া টলছে। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে আমি দেখলাম কেউ একজন দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েছে। তার হাতে একটা শাবল। ঘরে ঢুকেই শাবলটা ফেলে দিয়ে তিনি চিৎকার করে উঠলেন আমার নাম ধরে। আমার মুখে একচিলতে হাসি ফুটে উঠল। আমি ঝাপসা চোখে দেখলাম যেন আমার মা দাঁড়িয়ে আছে, সেই তার আগুন ধরানো চোখ। আমি এবার পুরোপুরি জ্ঞান হারালাম। আমার আর কিছু মনে নেই। কতক্ষণ আমি অজ্ঞান ছিলাম আমি জানি না। অজ্ঞান অবস্থাতেই আমি একটা কল্পনার মধ্যে ঢুকে পড়ি। আমার নিজের মা আমাকে কোলে নিয়ে ঘুম পাড়াতে যাচ্ছে, আর আমি না ঘুমিয়ে শুধু তার দিকে তাকিয়ে আছি। কিরে পাগলি, ঘুমাবি না? কি দেখছি সেভাবে ঘুরে ঘুরে? তোমাকে দেখছি মা, পরে দেখবি মাকে। এখন ঘুমাতো শোনা? না মা, আমি ঘুমাবো না। আমি ঘুমালে যে তুমি আবার আমাকে এই নরকে একা রেখে চলে যাবে। কতদিন তোমাকে দু চোখ ভরে দেখি না। একটু দেখতে দাও না মা তোমাকে, একটু তৃষ্ণা মেটাই। মা খুব সুন্দর করে হাসলো। আমি অবাক নয়নে সেই হাসি দেখলাম। হাসির দমকে মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। কি অপরূপ সে দৃশ্য! আমি মাকে আরও শক্ত করে চেপে ধরতে চাই। মায়ের গায়ের গন্ধে শান্তিতে জানতা ভরে ওঠে আমার। এ যেন স্বর্গীয় এক সুখ। হঠাৎ চারপাশ কেমন কালো হয়ে আসলো। একটা হালকা ধোঁয়াতে ভরে গেল পরিবেশটা। আমার খুব ভয় করতে লাগলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ও মা, মা তুমি কই? আমার খুব ভয় করছে মা। কই গেলে তুমি? এই তো আমি তোর কাছেই আসি আমি, দেখতে পাচ্ছিস না? আমি মাকে কোথাও দেখতে পেলাম না। তেষ্টায় আমার গলা কাঠ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাঁপাতে হাঁপাতে শেষবারের মতো আমি চিৎকার করে উঠলাম, মা গো মা। ঠিক তখনই আমার হুঁশ ফিরে আসে। আমার বেশ কিছুক্ষণ সময় লাগে আমি কোথায় আছি মনে করতে। কি হয়েছিল আমার? মাথা যন্ত্রণার জন্য একা ঘরে শুয়ে থাকা, হঠাৎ কারো স্পর্শে ঘুম ভেঙে যাওয়া, দরজা বন্ধ। হাসিম, হ্যাঁ ওই পিশাচটা। এটুকু ভাবতে আমি চিৎকার দিয়ে উঠে বসি। আমার সারা শরীর ঘামে জবজব করছে, তেষ্টায় প্রাণ অষ্টগত। আমাকে ওভাবে দেখে রুনান্টি ছুটে আসলেন আমার কাছে। আমাকে জড়িয়ে ধরলেন দুই হাতে। উনি ফোপাচ্ছেন, এই তো আমার মা। আমি এই যে, কিছু হয়নি তোমার। আমি চলে এসেছি তো তার আগেই। এই তো আমি এখানে, কোনো ভয় নেই তোমার মা। তার গায়ের গন্ধটা এত পরিচিত লাগছে আমার। মনে হচ্ছে কত জনম জনম ধরে গন্ধটা আমার শরীরের সাথে লেপটেছিল। আমি ওনাকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরলাম। ফোপানোর জন্য কথা বলতে পারছি না। কোনো রকমে একটু স্বাভাবিক হয়ে বললাম, মা তুমি এসেছো মা? জানো ওই পশুটা আমার ক্ষতি। মুখ চেপে ধরলেন উনি আমার। বড় বড় নিঃশ্বাস ফেলে বললেন, তোর কোনো ক্ষতি আমি ওকে করতে দেনি। আয় আমার সাথে। আমার হাত ধরে আয় আস্তে আস্তে। কোথায়?
আগে আয়, তারপর দেখবি। আমি ওনার হাতটা শক্ত করে ধরে হাঁটতে লাগলাম ওনার সাথে। আমার শরীর বেশ দুর্বল, মাথায় অসহ্য যন্ত্রণা। উনি আমাকে হাত ধরে বসার ঘরে আনলেন। বসার ঘরে যে দৃশ্য আমি দেখলাম তা দেখার জন্য প্রস্তুত আমি ছিলাম না। আমি চোখ বড় বড় করে তাকালাম। রুনান্টির হাত শক্ত করে চেপে ধরলাম। আমার সারা শরীর কাঁপছে থরথর করে। হাসেম অসভ্যটাকে শক্ত রশির সাহায্যে বেঁধে রাখা হয়েছে। সে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বাঁধন এত শক্ত যে নড়াচড়াও করতে পারছে না সে। পাশে আফজাল সাহেব কাচুমাচু মুখে দাঁড়িয়েছিল। রুনান্টিকে দেখে সে বলল, রুনা, বাড়াবাড়ি করো না। তোমার কোনো আইডিয়া নেই কার সাথে কী করছো তুমি? ওনাকে চেনো তুমি? ছেড়ে দাও ওনাকে। হ্যাঁ, মানছি উনি ভুল করেছেন, তাই বলে এসব কী কথা রুনা? ছেড়ে দাও ওনাকে প্লিজ। আমি জিজ্ঞাসানোর দৃষ্টিতে তাকালাম রুনান্টির দিকে। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না। রুনান্টি কেন বেঁধে রেখেছে ওনাকে কিছুই মাথায় ঢুকছে না আমার। রুনান্টি যেন আফজাল সাহেবের কোনো কথাই শুনতে পায়নি। আমার দিকে তাকিয়ে বলল, নিরামা, পা থেকে স্যান্ডেলটা খুলে নিত। আমি ভ্রু কুচকিয়ে তাকালাম ওনার দিকে। কিছুই বুঝতে পারলাম না ওনার কথা। আফজাল সাহেবের মুখ বিস্ময়ে ঝুলে গেছে। আর হাসিমের কথা তো না বলাই ভালো। অসভ্যের মুখ আরও কদাকার লাগছে। কি বললাম নীরা, শুনতে পাসনি? স্যান্ডেল খুলে হাতে নি। আমি কিছু না বুঝে যা করতে বললো করলাম। এবার উনি আমাকে বলল, এবার আয় আমার সাথে। আমি ওনাকে ফলো করছি। উনি এগিয়ে যাচ্ছে ওই পিছাসটার দিকে। যখন আমরা প্রায় কাছাকাছি ওই লোকটার, তখন রুনান্টি আমার দিকে ফিরে বলল, নে নীরা, এবার এই স্যান্ডেলটা দিয়ে ইচ্ছামতো মার এই জানোয়ারটাকে। আমি আছি তোর সাথে। মার ওকে নীরা, মার। বসার ঘরে হঠাৎ পিনপতন নীরবতা। হাসেম হাঁ করে তাকিয়ে আছে রুনান্টির দিকে। আফজাল সাহেব ছুটে এসে বলল, এই রুনা, আর ইউ ক্রেজি? কি বলছো তুমি? তোমার কোনো ধারণা আছে কি বলছো তুমি? নীরা, স্যান্ডেল ফেলে দাও হাত থেকে। ডোন্ট শাউট মিস্টার আফজাল। আমি আমার মেয়েকে অন্যায়ের প্রতিবাদ করা শেখাবো। ওর মায়ের মতো অবস্থা যেন ওর না হয়। অপরাধীকে জানার দরকার নাই আমার। সে অপরাধ করেছে, শাস্তি তাকে পেতেই হবে। নীরা, দাঁড়িয়ে দেখছিস কি? এতদিনে যত রাগ এই লোকটার উপর মিটে নে। আমার শরীর কাঁপছে থরথর করে। বুঝতে পারছি না কি করব আমি। যত রাগ থাকুক আমার, আমি একটা মশাও মারতে পারি না। এত নরম মন আমার। আমার অবস্থা দেখে রুনান্টি বলল, এই লোকটার জন্য তোর মা তোকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। দিনের পর দিন এ তোর মায়ের ওপর অত্যাচার করেছে। আজ তোর সাথেও তাই করতে চেয়েছিল। তুই চাস না ওকে শাস্তি দিতে? হঠাৎ আমার মুখের সামনে আমার মায়ের করুণ মুখটা ভেসে উঠল। কষ্টে হাউমাউ করে কাঁদছে আমার মা এই লোকটার জন্য। আচমকা আমার শরীরে কোথা থেকে অনেকটা শক্তি এসে ভর করল। পেছন থেকে আফজাল সাহেব চিল্লাছে, নাম নীরা, না। আমি কারো কথা শুনতে পাচ্ছিলাম না আর। আমার মুখের সামনে শুধু আমার মায়ের মুখ। আমি চোখ বন্ধ করে এলোপাথারি মারতে লাগলাম ওকে আমার স্যান্ডেল দিয়ে। হিতাহিত কোনো জ্ঞান নেই আমার। পাগল হয়ে গিয়েছি আমি আজকে। পিছন থেকে আফজাল লোকটা এসে আমাকে বাধা দিতে চাইলে রুনান্টি ওনাকে ধাক্কা দিয়ে দৌড়ে সরিয়ে দেয়। হঠাৎ আমার মাথায় কি হলো আমি জানি না। স্যান্ডেল ফেলে দিলাম আমি। এক দৌড়ে যেয়ে আমাদের ভারী পেতলের ফুলদানিটা তুলে নিলাম। আমার চোখ দিয়ে আগুন ঝরছে তখন। বাস্তবিক কোনো জ্ঞান নেই আমার। আমি ছুটে যেতে থাকলাম ওই নরক কীটটার দিকে। হঠাৎ আমার হাত চেপে ধরলেন রুনান্টি। আমাকে ছাড়ুন বলছি, শেষ করে ফেলবো তোকে আমি আজকে। ওর জন্য আমার সাজানো গোছানো জীবনটা শেষ হয়ে গেল। আমার মা আমাকে ছেড়ে চলে গেল। ওকে আমি শেষ করে দেব। আমি চিৎকার করছি আর কাঁপছি। রুনান্টি আমার হাত থেকে ফুলদানিটা ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে দুই হাত দিয়ে চেপে ধরল। শান্ত হও নীরা, শান্ত হও। ওর বাকি বিচার করবে আইন আদালত। ওর যেন সর্বোচ্চ শাস্তি হয় সেই কাজ আমি করব। তুমি এই কাজ করো না। হঠাৎ আমি নিস্তেজ হয়ে যাই। ওনাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠি আমি। কান্নাজড়িত কণ্ঠে কথা বলার চেষ্টা করি আমি। কিছু হবে না ওই বিচারে, কিছু না। আমার মা অনেক চেষ্টা করেছে, পারেনি। ওর ক্ষমতা আছে, যেভাবে হোক ও বের হয়ে চলে আসবে। ওর বিচার হবে না, বিচার হবে। প্রমাণ আছে আমার কাছে সব। এবার বিচার হবে। আমি পুলিশকে খবর দিচ্ছি। তুমি শান্ত হও। কি প্রমাণ আছে তোমার কাছে রুনা? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার আফজাল। তুমি নিজের চিন্তা করো তুমি কিভাবে বাঁচবে, কারণ তোমার শাস্তি হবে অন্যভাবে। প্রস্তুত থাকো তার জন্য। রুনা, চিৎকার করবে না, আওয়াজ নিচে। আমি রাত্রি নই, আমি রুনা। আমাকে এভাবে ভয় দেখাতে পারবে না তুমি। ঘণ্টা খানিকের মধ্যে পুলিশ এসে ধরে নিয়ে যায় হাসিমকে। আমার শারীরিক অবনতির জন্য থানায় যে লিখিত অভিযোগ করা সম্ভব না হলেও বাড়ি থেকে ডায়েরি করা হয়েছে। যাওয়ার আগে আমার চোখ পড়ে ওই হাসিমের দিকে। আমার দেওয়া মারে ওর চেহারার অবস্থা নাজেহাল। এখান থেকে সেখান থেকে রক্ত পড়ছে। আমি একটু ভয়ে কেঁপে উঠি ওর চোখের দিকে তাকিয়ে। ওই চোখে যেন আমার উপর আগুন চাপা দেওয়া রাগ।
ছাড়া পেলে আমাকে শেষ করে দিবে এমন। রুনা আন্টি এসে আমাকে জড়িয়ে ধরেন, আমার মাথায় হাত দিয়ে বলেন, কিছু হবে না তোমার, আমি আছি তো, ভয় পেও না। আমি অবাক চোখে তাকাই ওনার দিকে। সেই মুখের আদলে আমি মাতৃস্নেহ দেখতে পাই শিরায় শিরায়। আমি আমার খাটে বসে আসি বালিশে হেলান দিয়ে। আমার পাশে বসে আছেন রুনা আন্টি। এতক্ষণ দাদি ছিলেন। আমি ওনাকে ঘরে পাঠিয়ে দিয়েছি বিশ্রাম নেওয়ার জন্য। ওনার ওপর দিয়েও কম ধকল জানি। আমি আস্তে করে বললাম, আপনি কি ঘরের লাইটটা একটু অফ করে দিবেন? একটা কথা বলার আছে আমার। মিষ্টি করে হাসলেন রুনা আন্টি। কি এমন কথা নীরা, যা লাইট জ্বালিয়ে বলা যায় না? লজ্জার কথা নাকি? আমি মাথা নিচু করে নখ খুঁড়তে খুঁড়তে বললাম, কি ব্যাপার বলো তো? প্রেমে টেমে পড়েছ নাকি? লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল। উনি হাসতে হাসতে যেয়ে লাইট অফ করে আসলেন। বলো কি বলবে? আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? লাইট অফ থাকা সত্ত্বেও আমি বুঝলাম উনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আস্তে করে হাতটা বাড়িয়ে দিলেন উনি। আমি হাতটা ধরলাম, নরম ঠান্ডা একটা হাত। হঠাৎ উনি হাতের উপর উষ্ণ পানির ছোঁয়ায় চমকে উঠলেন। কি ব্যাপার নীরা, কি হয়েছে? কাঁদছো কেন আবার তুমি? তোমার কোনো ক্ষতি তো হয়নি। ওই বদমাসটা এখন জেলের মধ্যে, আর খুব তাড়াতাড়ি ওর সর্বোচ্চ শাস্তি হবে। আমি বলছি দেখো, তুমি এভাবে কেঁদে নিজেকে সহ আমাকে দুর্বল করে দিবে না। আমি কি আপনাকে মা বলে ডাকবো একবার? প্রায় মিনিট দুয়েকের মতো কেউ কোনো কথা বললাম না। হালকা কেঁপে উঠলেন উনি, শুধু কাঁপা কাঁপা গলায় উনি বললেন, বলো। আমি চিৎকার করে বলে উঠলাম, মা, মা গো, ও মা। আঁকড়ে ধরলাম ওনাকে। উনিও পরম মমতায় আমাকে বুকে জড়িয়ে ধরলেন। আমার শুকনো মরুভূমিতে এতদিন পর প্রবল বৃষ্টি দেখা দিল। সেদিন রাতে মা আমাকে বুকে জড়িয়েই ঘুমালেন। অনেকদিন পর অনেক শান্তির ঘুম হলো আমার। ছোট বাচ্চাদের মতো ওনাকে জড়িয়ে ধরে ঘুমালাম আমি। পরদিন সকাল হতে না হতেই আফজাল সাহেবের ঢাক ডাকে আমার ঘুম ভেঙে গেল। মাকে কোথাও দেখলাম না, মনে হয় আগে উঠে গিয়েছেন। বসার ঘর থেকে আফজাল সাহেবের চিৎকার শোনা যাচ্ছে। আমার বুকটা একটু কেঁপে উঠল। আবার কি হলো? তবে কি হাসিন ছাড়া পেয়ে গেছে? অজানা আশঙ্কায় অস্থির হয়ে গেলাম আমি। ছুটে চলে আসলাম বসার ঘরে। দরজার বাইরে থেকে শুনলাম মা বলছে, কি বলবে তাড়াতাড়ি বলো, মেয়ের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, ওকে নাস্তা বানিয়ে দিতে হবে। আরে রাখো মেয়ে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কে মেয়ে? কার মেয়ে? ওর সাথে কিসের সম্পর্ক তোমার? চিৎকার করো না। মা মেয়ের সম্পর্কের মধ্যে আবার আলাদা কি সম্পর্ক থাকবে? যাও, তোমার মেয়েকেই ডাকো। এখন যা বলবো সবাইকে শুনতে হবে তা। মা কিছু বলতে যাবেন, তার আগেই আমি পর্দা ঠেলে ভেতরে ঢুকলাম। একটা সোফায় দাদিও বসে আছেন শূন্যের দিকে দৃষ্টি মেলে। এই যে এসেছেন আমাদের মালকিন। তা ম্যাডাম, যদি কৃপা হয় একটু বসবেন, একটা কথা জানানোর ছিল সবাইকে। আফজাল লোকটার টিটকারির কথা শুনে গা জ্বলে গেল আমার। আমি মায়ের পাশে এসে দাঁড়ালাম। আফজাল সাহেব গলা খাকারি দিয়ে বলল, কোনোরকম ভনিতায় আমি যেতে চাই না। রুনা, তোমাকে অনেকবার আমি বলছি তুমি আমার স্ত্রী। এ বাড়িতে আমি তোমাকে এনেছি, আমার কথা মতো তোমাকে চলতে হবে। কিন্তু আফসোস, আমি জানি না তোমার উদ্দেশ্য কী। তুমি আসার পর থেকেই এই বাপ মামরা মেয়ে দুঃখিত, আমাদের মালকিনের উপর বেশি দরদ দেখাচ্ছ। আর গতকাল যা করলে তা তো সবাই দেখলই। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে। আম্মা, আপনিও শুনবেন আশা করি। আমি চোখ সরু করে তাকালাম ওনার দিকে। কথা কোন দিকে নিতে চাচ্ছে উনি। মাকে দেখলাম নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছেন, যেন উনি জানেন না কি সিদ্ধান্ত হবে। দাদি শান্ত স্বরে বলেন, কি সিদ্ধান্ত আফজাল? আমি রুনাকে ডিভোর্স দিতে চাই। বসার ঘরের পরিবেশ থমথমে, কারো মুখের দিকে তাকানো যাচ্ছে না। দাদি তো হতভম্ব হয়ে আফজাল সাহেবের দিকে তাকিয়ে আছেন, যেন শুনতে পারিনি কি বলেছে সে। চোখের পাতা ফেলতেও ভুলে গিয়েছেন। আমার হৃৎপিণ্ডটা ধকধক করছে। এক মাকে হারিয়েছি আমি, যাকে পেয়েছি তাকে আপন করে নেওয়া শুরু করেছি মাত্রই। এখন কি তিনিও আমাকে ছেড়ে চলে যাবেন? না না, তা কিভাবে হবে? এটা আমি কিছুতেই হতে দিব না। আমি মায়ের দিকে তাকালাম, শুধু তার মধ্যে কোনো বিকার নেই। মিটমিট করে হাসছেন, যেন মনে হলো যেন আগেই জানতেন তিনি আফজাল সাহেবের এই কথায় বলবেন। শান্ত স্বরে মা বললেন, আমার অপরাধ। বেশ ভারী গলায় আফজাল সাহেব বলল, তোমার অবৈধ সম্পর্ক আছে অন্য পুরুষের সাথে, সেই সাক্ষীও আছে আমার কাছে। এই বাড়িতে তুমি এসেছো নীরার মাথায় হাত বুলিয়ে, ওর নরম মনের সুযোগ নিয়ে ওর এত সম্পত্তি হাতাতে। এসব সাক্ষী আমার কাছেই আছে। আমার মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। কি বলছে কি লোকটা এসব? না না, এটা কোনোদিন সম্ভব নয়। মায়ের মতো মানুষ কোনোদিন এমন হতেই পারে না। যেভাবে সে আমার জীবন বাঁচিয়েছে, একমাত্র আমার মায়ের মমতা ছাড়া এটা কোনোদিন সম্ভব না।
আর সে কিনা আমার দুর্বলতার সুযোগ নিতে আমার সম্পত্তি গ্রাস করবে? কোনোদিন সম্ভব নয় এটা। দাদি বসা থেকে উঠে দাঁড়িয়েছেন। এতদিন তিনি কোনো কথা বলতে পারেননি এই লোকটার ভয়ে। আজ যেন একটি সাহস পেয়েছেন উনি। মনে হয় নতুন মায়ের সাহসিকতায় সবাই সাহসী হয়ে উঠেছে। আফজাল, ভুলে যেও না আমি এখনও বেঁচে আছি। তুমি আমাকে মা বলে কোনো সম্মান করো না। আমার সামনে রাত্রির সাথে যা করেছো আমি কিচ্ছু করতে পারিনি। রুনাকে তুমি বিয়ে করে এনেছো, মাত্র কিছু মাস হয়েছে বিয়ের। এর মধ্যে সে বাড়ির রূপটাই পাল্টে ফেলেছে। নীরা আর রনিকে তাদের মায়ের অভাব বুঝতে দিচ্ছি না। তুমি বললে আর আমরা বিশ্বাস করে নেব সব? আফজাল সাহেব কিছু বলতে যাবে, তার আগে মা বললেন, মা থাক না, ওকে বলতে দিন। দেখি আমার বিরুদ্ধে কী কী প্রমাণ আছে ওর কাছে। আমি একটু দেখতে চাই কতটা বাড়তে পারে ও। এবার একটু তেতে যায় আফজাল সাহেব। ও তাই? এসব কিছু বানানো? বেশ, কোর্টেই কেস উঠুক, ওখানে সাক্ষী আসবে, প্রমাণ হবে, তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। এবার মা একটু হাসলেন। হঠাৎ হাসি থামিয়ে লোকটার চোখের দিকে তাকালেন এক দৃষ্টিতে। আফজাল সাহেব চোখ নামিয়ে নিলেন। সাক্ষী, প্রমাণ, কোর্ট। আচ্ছা আফজাল, তো এতদিন কই ছিল তোমার প্রমাণ? গতকাল তোমার ক্রাইম পার্টনারকে জেলে যেতে হয়েছে আমার জন্য, আর আজই তুমি প্রমাণ জোগাড় করে ফেললে। এক রাতে সব সাক্ষীরা এসে তোমাকে বলেছে আমার অবৈধ সম্পর্ক আছে। আমি নীরার সম্পত্তির জন্য এ বাড়ি এসেছি। এবার একটু তোতলাতে শুরু করলো আফজাল সাহেব। প্রমাণ অনেক আগেই পেয়েছি। তোমাকে সুযোগ দিচ্ছিলাম তুমি ভালো হও কিনা, কিন্তু না, তুমি নীরাকে উস্কাচ্ছ আমার বিরুদ্ধে, যাতে ওর বিশ্বাস ভাজন করে ওঠো তুমি। আর ওর 18 বছর হওয়ার পরপরই ওর কাছ থেকে সব সম্পত্তি নিতে পারো। এসবই তোমার প্ল্যান। তুমি এই বাড়িতে আসার আগে সব প্ল্যান করে এসেছো, সব জেনে শুনে এসেছো এখানে। আমাকে ফাঁসিয়ে বিয়ে করে তোমার রাস্তা ক্লিয়ার করেছো। আমি এতক্ষণে কোনো কথাই বলিনি, চুপ করে ওদের কথাই শুনছিলাম। কিন্তু আর থাকতে পারলাম না। একটা ছোট্ট মাথা আর কত চাপ নেবে? আমিও তো একটা মানুষ। কেন আমার জীবনটা বাকি 10টা মেয়ের মতো স্বাভাবিক হলো না? কেন আমি বাবা মাকে নিয়ে সুখে থাকতে পারলাম না? চিৎকার করে উঠলাম আমি। এনাফ! আর কত নাটক করবেন আপনারা সবাই আমার সামনে? আমি আর নিতে পারছি না। আমার মুক্তির দরকার এগুলো থেকে। এক সম্পত্তির জন্য এত কিছু? আমার মাকে চলে যেতে হলো পৃথিবী থেকে। চাই না এই সম্পত্তি আমার। নিয়ে নিন সব আমার কাছ থেকে। আমাকে শুধু একটু শান্তি দিন। আর কিচ্ছু চাই না আমি আপনাদের কাছে, কিচ্ছু না। এই বলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লাম আমি। দাদি আর মা দুজন ছুটিলেন আমাকে ধরার জন্য। আমি ওদের হাত ছড়িয়ে দিলাম আমার শরীর থেকে। মা একটু অবাক হয়ে বললেন, তুমিও কি আমাকে সন্দেহ করছো নীরা? তুমিও মনে করো যে আমি সম্পত্তির জন্য এখানে এসেছি? তোমার মা হয়ে উঠতে যাচ্ছি শুধুমাত্র তোমার সম্পত্তির জন্য? আমার মনে হওয়া না হওয়াতে কিছু আসে যায় না মা। এই পৃথিবীতে একজনই আমার আপন ছিল, আমার মা। সেই মা আমাকে ছেড়ে চলে গেল। আমার মাকে আমি খোঁজার চেষ্টা করেছি তোমার মধ্যে। আমি জানি না কি হবে আমার সাথে। আমি এখন কাউকে বিশ্বাস করতে পারি না। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আসে। শুধু আফজাল সাহেবের মুখে হাসি। মনে হচ্ছে সে সফল তার কাজে। নীরা, আমি মায়ের দিকে তাকালাম। তার অসহায় মুখটা দেখে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি কোনোভাবে বিশ্বাস করতে চাচ্ছি না স্বার্থের জন্য উনি এমন করতে পারেন। মা, আমি একটু শান্তি চাই। এবার এটা নরক হয়ে উঠেছে আমার কাছে। আমাকে এমন কোথাও নিয়ে চলো যেখানে আমার একটু শান্তি হয়। তুমি কেন যাবে? যে এই বাড়িটা নরক করে তুলেছে সে চলে যাবে। উনি প্রমাণ দিবে বলেছে তো, দেখ প্রমাণ। আমিও দিব, দেখি কে যেতে কে হারে। চোখ বড় বড় হয়ে যায় আফজাল সাহেবের। আমতা আমতা করে বলে, প্রমাণ? কি প্রমাণ আছে তোমার কাছে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমার ভালোবাসার বন্ধু, তোমার আজীবন ক্রাইম পার্টনার মিস্টার হাসিমের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হও। ডিভোর্সের ব্যবস্থা করো, দেখা যাবে কি হয়। আমি আর বসতে পারলাম না। এক ছুটে উঠে এসে নিজের ঘরে এসে বসলাম। মাও এলেন আমার পিছু পিছু। আমাকে বসে থাকতে দেখে আমার মাথায় এসে হাত বুলিয়ে দেন। আমি ঘোলাটে দৃষ্টিতে তার দিকে তাকাই। এরপর ছোট্ট করে একটা হাসি দিয়ে বলি, আমার বিশ্বাসটা যেন আর ভেঙে না যায় মা। আমি তোমাকে হারাতে চাই না। মা আমাকে 2 হাত দিয়ে চেপে বুকে টেনে নিলেন। তার প্রতিটা নিঃশ্বাস আমাকে জানান দিচ্ছে তিনি অসৎ হতে পারেন না। বেশ কিছুদিন স্কুলে যাওয়া হয়নি, পরীক্ষার বেশি বাকি নেই, তাই আজ যেতেই হবে। মা টিফিন বানিয়ে দেবে। বাড়ির বানানো টিফিন খেয়ে বেশ অভ্যাস হয়ে গেছে আমার। আমি রেডি হচ্ছি আর মা টিফিন বানাচ্ছে। নাও নীরা, তোমার টিফিন। আমি মায়ের দিকে তাকিয়ে স্মিত হাসলাম। ঘামে ভিজে গিয়েছে রান্নাঘরে, যে কি ভীষণ স্নিগ্ধ লাগছে তাকে। আমি জড়িয়ে ধরি তাকে। নীরা, আজ তুমি স্কুল থেকে ফিরলে আমরা এক জায়গায় ঘুরতে যাব। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। অনেকদিন স্কুলের বাইরে আর কোথাও যায় না আমি। মায়ের এই বাড়ি ছেড়ে বেরোনো নিষিদ্ধ ছিল।
আফজাল সাহেবও কোনোদিন বের হননি আমাদের নিয়ে, তাই ঘুরতে যাওয়ার কথা শুনে আনন্দে ভরে ওঠে মনটা। সত্যি মা, কোথায় যাব আমরা? দেখি কোথায় যাওয়া যায়। তবে আর কাউকে নিব না, শুধু তুমি আর আমি। তোমার ছুটির পর আমি স্কুল গেটে দাঁড়াবো, ওখান থেকে নিয়ে যাব তোমাকে। আমি ভীষণ খুশি হই। ঘুরতে যাওয়া যে কত আনন্দের, সেই আনন্দ তো ভুলতেই বসেছিলাম। আমি মায়ের কপালে একটা চুমু এঁকে বেরিয়ে যাই। ক্লাস শেষ হওয়ার সাথেই খুশিতে নাচতে নাচতে বেরিয়ে আসি আমি। একটু ভয় ভয় করে। আফজাল সাহেব যে ধুরন্ধর মানুষ, মাকে আসতে দেয় কিনা কে জানে। তবে গেটের বাইরে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে দুশ্চিন্তা দূর হয় আমার। আমাকে দেখে মা হাত নাড়ে, আমিও হাত নাড়াই। মা ইশারা করে একটা রিক্সাতে উঠতে। মা, কোথায় যাচ্ছি আমরা? নিউ মার্কেট। হঠাৎ নিউ মার্কেটে কেন মা? আজ সারাদিন শপিং করব আমরা, অনেক মজা হবে। শপিং করতে কার না ভালো লাগে? আজ তো খুশি আর খুশি। অনেক অনেক শপিং করলাম আমরা। বলতে গেলে সব আমারই কেনাকাটা। মা তেমন কিছু কিনল না, রনিয়ার দাদির জন্য নেওয়া হলো। মা, এত যে কেনাকাটা করলাম, কারণটা কি? কেন নীরা? কেনাকাটা করতে কি কোনো উপলক্ষ লাগবেই? না, তবুও। কিন্তু আমার সব টাকা তো আফজাল সাহেবের কাছে। দিল সে তোমাকে এত টাকা, তার দেওয়া লাগবে কেন? এগুলো সব আমার নিজের জমানো টাকাতে কেনা। এতগুলো টাকা তুমি খরচ করলে আমার জন্য? বাহ রে, আমার মেয়ের জন্মদিন সামনে, আর আমি একটু কেনাকাটা করব না? আমি তো আরও এক প্রস্থ অবাক হলাম। তবে কি এসব আমার জন্মদিনের জন্য? ভুলেই তো বসেছিলাম প্রায় জন্মদিনের কথা। মা ঠিকই মনে রেখে দিয়েছে। আমার জন্মদিন তোমার মনে আছে মা? মেয়ের জন্মদিন মায়ের মনে থাকবে না তো কার থাকবে? খুশিতে চোখে পানি চলে আসে আমার। এত আনন্দ লাগছে কেন আজ আমার? তবে নীরা, এখন কিন্তু তোমাকে আরও বেশি শক্ত হতে হবে। নিজেকে তৈরি করতে হবে সব পরিস্থিতি মোকাবেলা করার। কি বলছো এসব মা? আমি এগুলো কেন করতে যাব? 18 বছর বয়স হচ্ছে তোমার। 18 বছর হলেই সব সম্পত্তি তোমার নামে চলে আসবে। তখন আফজাল সাহেব সহ আরও অনেকের নজর পড়বে এদিকে। তোমাকে সব বুঝিয়ে নিতে হবে, আগলে রাখতে হবে। আমি ভয়ে ঢোক চাপলাম। এসব কিভাবে করে? এই ব্যবসা বাণিজ্য কিছুই তো বুঝি না আমি। তুমি কোথায় থাকবে মা? তুমি এসব দেখো, আমি তো এগুলো পারি না। ম্লান হাসলো মা। মায়ের মিষ্টি মুখে এমন হাসি মানায় না। আমার একটু কষ্ট লাগলো দেখে। তা কি করে হয় নীরা? আফজাল সাহেবের স্ত্রী হয়ে ওই বাড়ি গিয়েছি আমি। সে যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, কিভাবে ওখানে থাকবো আমি? আমার মা হয়ে থাকবে, ওই বাড়ি আমার। আমি ঠিক করব ওখানে গিয়ে থাকবে না থাকবে। একবার মাকে হারিয়েছি আমি, আর হারাতে পারবো না। তা হয় না মা। আফজাল ওই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। যতদিন বাড়ি তোমার কাছে আছে, কারণ ও কোর্ট থেকে যেভাবে হোক তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনবে। আর ডিভোর্স হয়ে যাওয়ার পরে কিভাবে ওই মানুষের সাথে একই বাড়িতে থাকবো আমি নীরা? মা, তাহলে বরং এসব কিছু আমার 18 বছর হওয়ার পর আমি তোমাকে লিখে দেব। তাহলে তো এসব কিছু তোমার হয়ে যাবে, আর আমাকে ছেড়ে যাবে না তুমি। চমকে উঠে মা তাকালো আমার দিকে। আমি মিষ্টি করে হাসলাম তার দিকে তাকিয়ে। রিকশাতে বসেই মা এক হাত দিয়ে জড়িয়ে ধরল আমাকে। আমি মায়ের কাঁধে মাথা রাখলাম। কি ভীষণ শান্তি আর ভরসার জায়গা। বুঝতে পারলাম মা কাছে। ফিসফিস করে বলল, অনেক বড় হও মা, অনেক বড় হও। সেদিন রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আফজাল সাহেবের সাথে ঝামেলা হওয়ার পর থেকে মা আমার সাথেই ঘুমায়। আমি মাকে জড়িয়ে ধরে ঘুম দিই। অনেক ভালো লাগে। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় অনেকক্ষণ বুঝতে পারি না কয়টা বাজে। বালিশের নিচ থেকে মোবাইল বের করে দেখি ঘড়িতে সময় রাত 2টা 45। কিন্তু আমার পাশে মা নেই। এত রাতে মা গেল কোথায়? আমি উঠে যেয়ে ওয়াশরুম দেখলাম, ওখানে নেই। ডাইনিং, ড্রয়িং সব জায়গায় লাইট অফ। একটু দুশ্চিন্তা হলো আমার, কারণ আফজাল নামক লোকটাকে একটু ভরসা করি না আমি। আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটতে লাগলাম আমি। মনে হলো একবার মাকে ডাকি চিৎকার করে। পরে মনে হলো থাক, কি দরকার, বাঘিতের ঘুম ভেঙে যাবে। হঠাৎ খেয়াল করলাম আফজাল সাহেবের ঘরের লাইট জ্বলছে। এত রাতে লোকটা লাইট জ্বালিয়ে কী করে? আমি আস্তে আস্তে হেঁটে তার ঘরের সামনে এসে দাঁড়ালাম, এবং তখনই অবাক হয়ে খেয়াল করলাম আমার মায়ের স্যান্ডেল জোড়া ঘরের বাইরে। মানে মা এ ঘরে? তারা দুজন এখনও বৈধ সম্পর্ক আছে। এভাবে স্বামী স্ত্রীর ঘরের সামনে এসে আড়ি পাতা মোটেও ভালো কথা না। কিন্তু সমস্যাটা সেখানেই, দুজন দুজনকে দেখতে পর্যন্ত পারে না এখন। ডিভোর্সের কথা পর্যন্ত উঠেছে। এত রাতে দরজা বন্ধ, অথচ লাইট জ্বালিয়ে কি কথা তাদের? একটু উসখুস করতে থাকি আমি। ভিতরের কথা শোনা কি ঠিক হবে নাকি হবে না? একবার ভাবলাম থাক চলে যায়, হয়তো নিজেদের মধ্যে সব ঠিক করে নিচ্ছে তারা। তাহলে তো ভালোই হয়, মা এখানেই থাকবে, কোথাও যাবে না আমাকে ছেড়ে। চলে আসছিলাম ফিরে। হঠাৎ করে মায়ের একটা কথা শুনে থমকে দাঁড়াই আমি। আমার হাত পা কেঁপে উঠল থরথর করে। আমি কি ঠিক শুনলাম? নীরার মা মারা গেল কিভাবে আফজাল?
আমি দম আটকে চুপচাপ দাঁড়িয়ে আছি, যেন নিঃশ্বাস ছাড়লেই কেউ টের পেয়ে যাবে। মা মা মানে জানো না তুমি রাত্রি আত্মহত্যা করেছে? ভয় পাচ্ছ কেন আফজাল? হ্যাঁ আমি জানি, কিন্তু তোমার মুখ থেকে একটু শুনি। কেন আত্মহত্যা করলো সে? কেন করেছে সে আমি কি জানি? মহিলা মানুষ, শেষের দিকে পাগল হয়ে গিয়েছিল। আর পাগলে কি না করে? আচ্ছা তাই নাকি? তবে আমি যতদূর জানি রাত্রি তো তার পরের দিনই তোমার আর তোমার এই অসভ্য বন্ধু হাসিম ভাইয়ের মুখোশ টেনে হিস্ট্রি দিতে চাচ্ছিল। এর আগ পর্যন্ত তার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই তোমাদের কোনো অপরাধ প্রমাণিত হয়নি। তোমরা জেল থেকে বেরিয়ে গিয়েছো, কিন্তু সেদিন সে এমন কিছু প্রমাণ হাতে পেয়েছিল যার দ্বারা তোমাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হতে পারত। এতদিন সে সব মুখ বুজে সহ্য করলো বাচ্চা দুইটার জন্য, আর যখনই সে হাতে প্রমাণ পেল তখনই সে আত্মহত্যা করলো। এটা কি সত্যি আত্মহত্যা, নাকি সুপরিকল্পিত মাথার হত্যা? আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে। এসব কি শুনছি আমি হঠাৎ করে? আমার কেন জানি মনে হলো আমার এই মা হয়তো কোনো বিপদে পড়তে চলেছে, কারণ আফজাল লোকটা অত্যন্ত ধুরন্ধর। ওর স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ নেই। আমি এখন কি করব? কি বলছো এসব তুমি? রাত্রি এসব করেছে? আমি কিছু জানতাম না তো। আহারে, একটু শব্দ করে হাসলো মা। এরপর বেশ চড়া গলায় বলল, ও তাই নাকি? তুমি কিছুই জানতে না? কিন্তু তোমার মা জানতো, তাকে রাত্রি সব কিছু বলেছিল। আচ্ছা, এমন কি হয়েছিল যে তোমার মা তোমাকে জানিয়ে দেয় রাত্রির প্ল্যান? তোমাকে ওকে থামাতে বলে, আর তুমি চিরদিনের জন্য ওকে থামিয়ে দিলে? মা একটু থামলেন কথাটা শেষ করে। ওপাশ থেকে পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলছে না। আমার হাত পা অসাড় হয়ে গিয়েছে। হাতড়ে হাতড়ে চেয়ার ধরে দাঁড়ায়, না হলে মাথা ঘুরে পড়ে যাব মনে হচ্ছে। এর মধ্যে আমার মাকেও টেনে এনে ছড়ু না। আচ্ছা শুনলাম তো সব, আর কিছু বলার আছে তোমার? বলে বিদায় হও, আমার ঘুম পাচ্ছে। সবার ঘুম হারাম করে দিয়ে এত শান্তির ঘুম তো তোমাকে ঘুমাতে দেব না আফজাল সাহেব। তোমার আর তোমার মায়ের সব কীর্তি আমি ফাঁস করে দেব। কি করবে তুমি? কি করার ক্ষমতা আছে তোমার? তুমি রাত্রির মতো সুন্দরী নও যে ওর সাথে যা করতে পারছি তোমার সাথেও পারবো? তোমাকে তো আমি ডিভোর্স দিয়ে এই বাড়ি ছাড়া করব। নীরার কাছ থেকে সব সম্পত্তি হাতাবো। এরপর ওর মায়ের সাথে যা হয়েছে ওর সাথে তাই হবে। আর বাড়াবাড়ি করলে ওর মায়ের মতো অবস্থা হবে। রাত্রিকে কিভাবে মারলে আফজাল? ওয়েল, সব যখন জেনেই গিয়েছ তখন বলতে কি সমস্যা? এমনি তোমার কি বা করার ক্ষমতা আছে? কোনো প্রমাণ তো দেখাতে পারবে না। হ্যাঁ, আমি আর আমার মা মিলে রাত্রিকে মেরেছি। রাত্রি বেশি চালাকি করতে গিয়েছিল। দিনের পর দিন চুপ করে থাকার নাটক করে সব প্রমাণ জোগাড় করে। তাই তোকে থামিয়ে দিতে বাধ্য হলাম। সেদিন রাতে নীরা আর রনি ঘুমিয়ে গেলে রাত্রিকে মা ডেকে আনেন ভালো কথা বলে। এরপর ওকে মেরে ফেলে ফ্যানে ঝুলিয়ে দিই আমরা, যাতে করে এটা আত্মহত্যা মনে হয়। আর হলোও তাই। কেউ বুঝতে পারল না। আমি আর মা কান্নার নাটক করে পোস্টমর্টেম করতে বাধা দিই। ব্যাস, কাহিনী শেষ। শুনলে সব? আর কিছু বলতে চাও? তোমাকে এই বাড়ি থেকে খুব তাড়াতাড়ি দূর করে দেওয়ার ব্যবস্থা আমি করব। নীরা বোকা, একটু রাগিয়েও ভীষণ বোকা। তার মনে তোমার জন্য সন্দেহের সৃষ্টি করব। ও নিজে চাইবে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে। আমি মেঝেতে বসে পড়লাম। এতদিন আফজাল লোকটার জন্য আমার একরাশ ঘৃণা ছিল। আমি জানতাম যে ওর জন্য আমার মা তাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আজ আমি কি শুনলাম? ও আমার মাকে মেরে ফেলেছে। আর দাদি, দাদি কিভাবে এই কাজ করলো? আমার মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। না না, দাদি কিভাবে এই কাজ করবে? উনি তো অনেক ভালোবাসতেন আমার মাকে, কিন্তু নিজের কানকেও অবিশ্বাস করব কিভাবে? কে এই বাড়ি থেকে দূর হয় সে তো সময় বলবে। আফজাল সাহেব, তোমার সময় হয়েছে তোমার বন্ধুর কাছে চলে যাওয়ার। সাথে তোমার মাকেও নিয়ে যাবে। এরপর তোমাদের শাস্তি নির্ধারণ করবে উচ্চ আদালত। ঘর কাঁপিয়ে হাসল আফজাল। হাসির শব্দে আমার শীত দ্বারা বেশ শীতল স্রোত নেমে গেল। আমার এখন ইচ্ছা করছে ছুটে যেয়ে ওকে শেষ করে ফেলি, কিন্তু এখন আমাকে ওর হাত থেকে এই মাকে বাঁচাতে হবে। ও একটা খনি, ও সব কিছু করতে পারে। কিন্তু এই বদ্ধ ঘরের মধ্যে আমি এখন কি ঢুকবো কিভাবে? কি করবে তুমি? কিছু করার ক্ষমতা তোমার নেই। সব খবর নিয়েই তো দেখছি এই বাড়ি এসেছ। তবে কি তুমি রাত্রি রাত্তা মেয়েকে বাচ্চাতে নতুন রূপে ফিরে এসেছ? ঘর কাঁপিয়ে হাসলো আবারও আফজাল। মনে হচ্ছে মায়ের কথায় খুব মজা পাচ্ছে সে। তাই নাকি? কিছু প্রমাণ নেই আমার কাছে। এই যে টেপ রেকর্ডার, এতক্ষণ তুমি যা যা বলেছ সব এখানে রেকর্ড করা আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আগামীকাল সকাল পর্যন্ত একটু অপেক্ষা করো। এরপর কাল সকালে কোথায় তুমি যাও সেটা পুলিশ ঠিক করবে। আমি চমকে উঠে তাকালাম। মা এটা কী করলো? যদি সত্যি এই সে সব রেকর্ড করে, সেটা কেন এখন জানালো আফজালকে? বদ্ধ ঘরের মধ্যে তার কি বিপদ আসতে পারে এটা সে কি বুঝতে পারছে? না না, যেভাবে হোক মাকে বাঁচাতে হবে আমার। এটা কি রুনা? ওটা আমাকে দিয়ে দাও বলছি। এত চালাক তুমি?
রেকর্ড করেছো আমার কথা, ওটা আমাকে দিয়ে দাও বলছি। আফজালের কথায় ভীতি। মনে হয় ভাবতে পারিনি মা এমন কাজ করতে পারে। এতদিন আমার কাছেও অন্য প্রমাণ ছিল তোমার বিরুদ্ধে, সেই প্রমাণ যা দিয়ে রাত্রি তোমাকে ফাঁসাতে চেয়েছিল। কিন্তু এই বাড়ি আসার পর আমার অন্য চিন্তা মাথায় আসে। এত প্রমাণ জোগাড় করার পরেও সে কেন তার বাচ্চাদের ফেলে রেখে আত্মহত্যা করল? সন্দেহ এখন সত্যতে পরিণত হলো। সব তো নিজের মুখেই স্বীকার করলে। কে তুমি রুনা? তুমি কিভাবে রাত্রির প্রমাণ পেয়েছ? আমি রাত্রির বান্ধবী। সেই ছোটবেলা থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। ও আমার কাছে শুধু বান্ধবী ছিল না, ও ছিল আমার একটা অংশ। তোমার ওই কুৎসিত চেহারা দেখার আগ পর্যন্ত ওর সাথে আমার যোগাযোগ ছিল। আস্তে আস্তে তুমি ওর কাছ থেকে মোবাইল কেড়ে নিলে, ওকে ঘর বন্দি করে দিলে। অনেকদিন ওর সাথে কথা না হয় আমার একটু দুশ্চিন্তা হয়। আমি আমার বাসার কাজের বুয়াকে পাঠাই এই বাড়িতে। ও কাজ করতে আসতো আর রাত্রির কাছ থেকে সব কথা সংগ্রহ করে আমাকে জানাতো। যেদিন রাত্রি মারা যায় তার আগের দিন ও আমাকে সব জানায় চিঠিতে। আমি কথা দিই ওকে আমি সব রকম সাহায্য করব। কিন্তু তার পরের দিনই শুনলাম ও আর নেই। ও পাশটা চুপচাপ। আমি পাগলের মতো এদিক ওদিক ছটফট করছি। এইটুকু জীবনে আমি আর কত কিছু সহ্য করব? আমার মা এত কষ্ট করে পৃথিবী ছেড়েছে, আমি কেন কিছু করতে পারলাম না মায়ের জন্য? তবে কি এই মাকেও আমি বাঁচাতে পারবো না এই নরপশুটার হাত থেকে? সেদিন রাতেই মনে হয় রাত্রি টের পেয়ে গিয়েছিল কি হতে চলেছে ওর সাথে। মনে হয় সবটাই ধারণা করতে পেরেছিল। তাই রাতেই ওসব প্রমাণসহ আমার নামে একটি চিঠি লিখে চিলেকোঠার ঘরে রেখে আসে, যেখানে থেকে বুয়া সব সংগ্রহ করতো আগে। সেদিনও রাত্রি মারা যাবার পর ওসব এনে বুয়া আমার কাছে দেয়। ও, তুমি প্ল্যান করে এই বাড়ি এসেছো তাহলে? তা বলতে পারো। রাত্রি একদিন আমার জীবন বাঁচিয়েছিল। সেদিন আমি ওকে কথা দিয়েছিলাম আমার জীবনের বিনিময়ে যদি আমি ওকে সাহায্য করব। কিন্তু আফসোস, ওকে তো সাহায্য করতে পারলাম না। তবে ওর কলিজার টুকরো মেয়েটাকে আমি বাঁচাবো। যেভাবে হোক আমি বাঁচাবো ওকে। এই নোংরা লোকগুলোর হাত থেকে ওকে বাঁচাবো আমি। তুমি কি চাও রুনা? তুমি যা চাও তোমাকে আমি তাই দিব। নীরার কাছ থেকে সব সম্পত্তি হাতানোর পর তোমাকে আমি অর্ধেক সম্পত্তি দিব। কেউ কিচ্ছু জানবে না। তোমার কোনো ধারণাই নেই ওর নামে কত কোটি টাকার সম্পত্তি আছে। তুমি সব পাবে। তুমি কি ভেবেছ আমি জেলে চলে গেলে নীরা তোমাকে কানা করে কিছু দেবে? নিজের জীবনটা কেন নষ্ট করবে একটা এতিম মেয়ের জন্য? ভাবো রুনা, ভাবো। একটা নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছি। মা কি সিদ্ধান্ত নেবে? তবে কি মাকে আফজাল সম্পত্তির লোভ দেখিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? মা কি তাতে রাজি হবে? আর মা আমার মায়ের বান্ধবী, এত কাছের বান্ধবী যে নিজের জীবন বিপন্ন করে শুধুমাত্র আমাকে বাঁচাতে এখানে এসেছে। সম্পত্তির লোভ আমি কোনোদিন করি না আফজাল। আমার কোনোদিন সন্তান হবে না। তাই আমার প্রথম স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে। এখানে এসে আমি সন্তান পেয়েছি, নীরা আর রনিকে পেয়েছি। আর কিচ্ছু চাই না আমার। কিন্তু আমার যে চাই রুনা, তুমি কি ভেবেছ সব কিছু এতটাই সোজা? তুমি কি টেপ রেকর্ডটা আমাকে দিয়ে দেবে, নাকি এই ঘরে নিজেকে শেষ করে দেবে যেটা রাত্রির সাথে হয়েছে? আমি হতভম্ব হয়ে গেলাম। কি করবে আফজাল? মাকে মেরে ফেলবে? ওর দ্বারা কিছু অসম্ভব না। না না, এভাবে বসে থাকা যাবে না। কিছু একটা আমাকে এখন করতে হবে। আমি এদিক ওদিক করছি মাকে বাঁচানোর জন্য। সারো বলছি আফজাল আমাকে। আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করো, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। দোতলা থেকে চিৎকার নিচতলায় যাবে না। কোনো কাজের লোক আসবে না। মাও কিছু করবে না। আর নীরা, ও কিছু করার নেই। ভেতর থেকে ধস্তাধস্তির শব্দ পাওয়া যাচ্ছে। আমি কাকে ডেকে আনবো? আমার মাথায় কিছু আসছে না। আমি কোনো কিছু না ভেবেই জানালা দিয়ে উকি দিলাম। আমার চোখ বড় বড় হয়ে গেল ভেতরের দৃশ্য দেখে। মায়ের গলা আফজাল এক হাত দিয়ে টিপে ধরে রেখেছে, আর এক হাত দিয়ে টেপ রেকর্ডটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। মা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আফজালের মতো একজন শক্তপোক্ত লোকের হাত থেকে নিজেকে ছাড়ানো কি সহজ কথা? কিন্তু কোনোভাবে মা টেপ রেকর্ডারটা হাতছাড়া করছে না। আমি চিৎকার করে ডাকতে গেলাম মাকে, কিন্তু পরক্ষণেই ভাবলাম এখন আমি চিৎকার করলে আমাকে ওখানে বন্দি করে ফেলবে, দুজনকে মেরে ফেলবে। কেউ কাউকে বাঁচাতে পারবো না। তাই বাইরে থেকেই আমাকে যা করার তাই করতে হবে। কিন্তু কিভাবে কি করব? ওদিকে মা ছটফট করছে বাঁচার জন্য। এটা দিয়ে দে রুনা, বাঁচতে চাস তো দিয়ে দে। মা কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। মায়ের ফর্সা মুখ বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়তে থাকে। অস্থির হয়ে যায় আমি মাকে বাঁচাতে। আমি অস্থির হয়ে এদিকে ওদিকে তাকাই। হঠাৎ আমার চোখ যায় পাশেই ইনডোর প্ল্যান্টের মাটির ওপর রাখা পাথরের টুকরোর দিকে। এক চিলতে হাসি ফুটে ওঠে আমার ঠোঁটে। আল্লাহ সঠিক সময়ে সঠিক জিনিস হাতের কাছে এনে দেন। দৌড়ে যে বেশ কয়েক টুকরো পাথর তুলে নিই হাতে। আবার ফিরে আসি জানালার কাছে। মায়ের অবস্থা তখন করুণ, কিন্তু কোনোভাবেই টেপ রেকর্ডারটা হাতছাড়া করেনি এখনও। আমি আর দেরি করলাম না। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে হাতের পাথরগুলো ছুঁড়তে লাগলাম।
আফজাল নামক নরপশুটার দিকে। বেশ কিছুক্ষণ কোনো সাড়া শব্দ হয় না। ওদিকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে দুইজন। কেউ ভাবতে পারেনি আমি এখানে আসব। কপাল ফেটে গলগল করে রক্ত পড়ছে আফজালের। সে মায়ের গলা ছেড়ে দিয়ে কপালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখে ভয় আর রাগ। বাঁধন আলগা হতেই মা খখ করে কাশতে শুরু করলো। আমি চিৎকার করে বললাম, মা, বেরিয়ে আসো, এক্ষুনি বেরিয়ে আসো, না হলে ও শেষ করে দিবে তোমাকে। মা আর এক মুহূর্ত দেরি করল না। দরজা খুলতে গেলেই আফজাল আবারও চেপে ধরতে গেল তাকে। মা এবার তার সর্বশক্তি দিয়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল। বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আমি ছুটে যেয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে জড়িয়ে ধরল। এরপর দুই গালে আমাকে অজস্র চুমো দেওয়া শুরু করলো। মা উপরের দিকে তাকিয়ে জোরে জোরে বলতে লাগলো, রাত্রি রে, তুই আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দিয়ে গিয়েছিস। আমার মেয়ে আমাকে আজ বাঁচিয়েছে। আমার আর কিছু চাই না, কিছু না। আমি মাকে শক্ত করে চেপে ধরে রাখলাম, যেন ছেড়ে দিলেই মা চলে যাবে। ওদিকে আফজাল জোরে জোরে শব্দ করছে দরজায়। এই কে আছিস? খোল দরজা, খোল, শেষ করে দিব সবাইকে। তার চিৎকার এতক্ষণে কানে যায় দাদির। মহিলা ছুটে এসেছে ছেলেকে বাঁচাতে। দরজার সামনে আমার মায়ের রণমূর্তি দেখে ভয় পেয়ে চুপ হয়ে যায় সে। হয়তো বুঝতে পেরেছে তাদের সময় শেষ। আমি লাল টকটকে চোখে তাকাই তার দিকে। আজ এই মহিলার জন্য আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। এতদিন ভালো মানুষের মুখোশ পরে আমাদের সামনে ঘুরছিল। আমি ছুটে যেয়ে ওনার ঘর থেকে রনিকে তুলে কোলে নিয়ে আসি। এদের কাউকে আর বিশ্বাস করি না আমি। হাসিমা আর আফজালের মায়ের দুজনের 12 বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে, আর আফজালের হয়েছে মৃত্যুদণ্ড। কোর্টে চিৎকার করে কাছে ও। আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে সে কান্না দেখে। আজ এতদিনের করা অপরাধের শাস্তিও পাবে। আমি একবার ওপরের দিকে তাকাই, আরেকবার আমার মায়ের দিকে তাকাই। আজ সত্যি সত্যি আমার মনে হচ্ছে আমার মাই নতুন রূপে আমার কাছে এসেছে আমাকে বাঁচাতে। মা মিটিমিটি করে হাসেন আমার দিকে তাকিয়ে। হাত বাড়িয়ে ডাকলো মা আমাকে। আমি তার বুকে যেয়ে ঝাঁপিয়ে পড়ি। না, তিনি আমার সৎমা না, তিনি আমার মা, আমার নিজের মা। সমাপ্ত।